আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা রসায়নের দ্বিতীয় চ্যাপ্টার মানে দ্বিতীয় পত্রের চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ যে রাসায়নিক পরিবর্তন চতুর্থ না রে তৃতীয় চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তনের পার্টের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে টপিকটা অর্থাৎ জারণ বিজারণ অর্ধবিক্রিয়া এই রিলেটেড কনসেপ্টটা শেষ করব এবং এই কনসেপ্টের মধ্যে আছে হচ্ছে হিউজ পরিমাণে ম্যাথ। সো তুমি তোমার ক্যালকুলেটরের খাতাটা নিয়েই অবশ্যই বসবা যখন বসবা, কারণ আসলে ভাইয়ার কাছে ক্যালকুলেটর নাই, ঠিক আছে? সো আমরা ক্যালকুলেশন অবশ্যই করবো, তোমাকে বুঝাই দিব সম্পূর্ণটা, বাট ক্যালকুলেশনটা তোমার কাছে তুমি নিজে করবা। তো যাই হোক, দেখো জারণ বিজারণ অর্ধবিক্রিয়া মানে এই চ্যাপ্টারে থেকে যখন একটা ফুল সিকিউ কোশ্চিন হয় তখন ক খ এর মধ্যে তো ধরো যে কোনো জায়গা থেকে কোশ্চিন আসতে পারে, বাট গ ঘ এর মধ্যে একটা কোশ্চিন থাকেই যে জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে সমতাকরণটা দেখাও, অথবা আরেকটা কোশ্চিন থাকে কি যে জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে, অথবা থাকে হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতির মাধ্যমে উক্ত রাসায়নিক বা জারণ বিজারণ বিক্রিয়াটা সমতাকরণ করে দেখাও। এই কোশ্চিনটা গ বা ঘ এর মধ্যে একটা তুমি পাবাই, মাস্ট ম্যান্ডেটরি, যদি এখান থেকে একটা টোটাল সিকিউটা আসে ভাইয়া, বুঝতে পারছো? তো তাহলে তোমার এই টপিকটা আসলে টোটাল চ্যাপ্টারের আন্ডারে কতটুকু ইম্পর্টেন্ট আশা করি তুমি এটা ধরতে পারতেছো। এখন আসো আমরা এই জিনিসটা খুব ইন ডিটেলসে বুঝবো। পড়াশোনার পরিমাণটা হচ্ছে এখানে কম, বুঝার জিনিসটা হচ্ছে এখানে বেশি, বুঝতে পারছো? আমি নিজে তোমাকে ধরায় ধরায় একেবারে বুঝাবো। সো ফ্যাক্টটা যেন তোমার খালি মাথায় থাকে, মাথার মধ্যে একটু ঢুকাই নিবা, ইনশাল্লাহ আমরা ওভারকাম করে ফেলবো। আসো শুরু করি। জারণ বিজারণ জিনিসটা কি সেগুলো নিয়ে আমরা অলরেডি বলে ফেলছি, তাই না? তো জারণ বিজারণ যদি আমরা ছোট্ট করে আর একবার যদি খালি একটু রিক্যাপ করে দিই তোমাকে, এই আগের পড়াটা যেমন একটা কোনো সিরিজের শুরুতে করা হয়, আসলে আগের সিরিজে কি কি হয়েছে তা একটু রিক্যাপ করা হয়। জারণটা কি ভাই? ইলেকট্রন ত্যাগ। বিজারণটা কি বলতো? ইলেকট্রন গ্রহণ। এই এই দুইটাই হচ্ছে আমার মেইন ফ্যাক্ট। এগুলো কি ছিল? ভার্ব। জারণ যে করে সে জারিত হয় এবং তার নামটা হয়ে যায় কি? বিজারক। বিজারণ যে করে সে বিজারিত হয়, তার নামটা হয়ে যায় কি বলো? জারক। এগুলোই ছিল আমার জিনিসপত্র। ওকে, সো জারণ বিজারণ কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন সংঘটিত হয়, যদি সেটা রিডক্স বিক্রিয়া হয় মানে জারণ বিজারণ হয়, তাহলে একই সাথে সেখানে কারো একটা জারণ ঘটবে, কারো একটা বিজারণ ঘটবে, ঠিক আছে? তো জারণ যার যে পার্টটুকুর ঘটতেছে সেটাকে আমরা জারণ অর্ধবিক্রিয়া বলি, বিজারণ যে পার্টটুকুর ঘটতেছে সেটাকে আমরা বিজারণ অর্ধবিক্রিয়া বলি। যেমন ধরো আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে দেখি, এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে তোমাকে, অর্থাৎ আমি যদি এই উদাহরণটা তোমাকে রিক্যাপ করে একবার লিখে দেখাই বা আমি যদি নিজের মতন করে একটু বুঝাই দেই, সেটা হচ্ছে ধরে নাও আমার সোডিয়াম একটা ইলেকট্রনকে ত্যাগ করতেছে, সে কিসে পরিণত হচ্ছে বলো তো? সোডিয়াম প্লাসে পরিণত হচ্ছে। ভালো কথা। আমার যে ক্লোরিন ছিল সেই ক্লোরিনটা আসলে, ক্লোরিন তো এভাবে থাকে না, কিভাবে থাকে? ক্লোরিন 2 আকারে। তো ধরে নাও হাফ অফ ক্লোরিনটা একটা ইলেকট্রনকে কি করতেছে বলো? গ্রহণ করতেছে, দিয়ে সে কিসে পরিণত হচ্ছে? ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে। এবার টোটাল বিক্রিয়াটাকে যদি আমরা সাম করতে চাই, টোটাল বিক্রিয়াটা যোগ করলেই তো সাম হয়ে যাবে, তাই না? দুইটা বিক্রিয়াকে। তাহলে আমরা লিখতে পারি সোডিয়াম আমার হাফ মোল ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে ভাই? সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। এখানে আমার এই ইলেকট্রন আর এই ইলেকট্রনটা অবশ্যই বাদ হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস, বুঝতেই পারতেছো। এটা হচ্ছে আমার টোটাল রিয়াকশন। ওকে, এটা হচ্ছে আমার সেই টোটাল রিয়াকশনটা। ওকে ভাই, আর এই টোটাল রিয়াকশনটা হচ্ছে আমার এইটা। এখানে যে বিক্রিয়াটা ঘটছে সেটা একটা, এই টোটাল বিক্রিয়া সেটা একটা অর্ধেক বিক্রিয়া, তাই না? বলো, এই বিক্রিয়াটা তার টোটাল বিক্রিয়ার একটা অর্ধেক বিক্রিয়া না? এই বিক্রিয়াটা টোটাল বিক্রিয়ার একটা অর্ধেক বিক্রিয়া না? এই বিক্রিয়াটা যেটা ঘটছে সেটা কি জারণ ঘটছে না বিজারণ ঘটছে? এখানে কি ইলেকট্রন ত্যাগ হয়েছে না গ্রহণ হয়েছে বলো তো? উপরেরটা অবশ্যই ইলেকট্রন ত্যাগ হয়েছে, তার মানে আমরা এটাকে বলতে পারি আমাদের জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া শেষ। তাহলে পরেরটাতে দেখো তো এটা কি ঘটছে? জারণ ঘটছে না বিজারণ ঘটছে? অবশ্যই বিজারণ, ইলেকট্রন গ্রহণ ঘটছে যেহেতু, তার মানে আমরা এটাকে বলতে পারি ভাই বিজারণ অর্ধবিক্রিয়া। বুঝতে পারছো জিনিসটা? এখন খুব আশা করি সহজভাবে বুঝাইতে পারছি এবং বুঝতেও ইনশাল্লাহ খুব সহজ মনে হচ্ছে প্রথমে, কিন্তু এই জিনিসটাই এতটা ইজি হয় না আর কি, একটু কমপ্লেক্স যুক্ত হবে, বুঝতে পারতে হবে। যেহেতু এখানে একটা ফিক্সড একেবারে গ বা ঘয়ের একটা কোশ্চিন হয়, তার মানে অবশ্যই একটু কমপ্লেক্সেশন থাকবে এখানে। তো এটাই হচ্ছে কিন্তু আমার আয়ন ইলেকট্রন পদ্ধতি। এই আয়ন ইলেকট্রন পদ্ধতিটা হচ্ছে কিন্তু এইটাই, আয়ন ইলেকট্রন পদ্ধতি। ওকে, এই আয়ন ইলেকট্রন পদ্ধতির মাধ্যমে আমরা আসলে জারণ বিজারণ বিক্রিয়াটা সমতাকরণ করব। ওকে, এবং এখানে আমার জাস্ট এই দুইটা এলিমেন্ট থাকবে না রে ভাই, কত কত এলিমেন্ট থাকবে, তুমি নিজেই সেটা ধরতে পারবা বা বুঝতে পারবা। তো যাই হোক, এখানে আয়ন ইলেকট্রন পদ্ধতি কিভাবে সমতাকরণ করা হয়, এটা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এভাবে এভাবে দেওয়া আছে ভাই, নো প্রবলেম, চিল করো, চিন্তা নাই। এটা আমি সুন্দর মতন তোমাকে সেই পার্টটুকু বলে বুঝাবো, তোমার এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। তোমার যে চিন্তা করতে হবে, যেটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই ছক বলতে কেমন, কিভাবে ভাই মাথায় রাখবা? মাথায় রাখবা জাস্ট সিম্পলি এটা, এটা কাদের ছক দিছে দেখো, এটা হচ্ছে জারণ বিজারণের জারকদের ছক। জারক মানে কি? জারক মানে যারা হচ্ছে বিজারণ করবে,
বিজারণ করবে মানে কি করবে বলো তো? ইলেকট্রন গ্রহণ করবে। এরা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, তাদের ছকটা হচ্ছে এখানে দেওয়া আছে। ইলেকট্রন গ্রহণ করবে যারা, কারা ইলেকট্রন গ্রহণ করবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এবং আমি স্ট্রংলি সাজেস্ট করবো পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন তুমি পড়তেছো তখন জাস্ট অম্লীয় মাধ্যমে কি হয় সেটাই খালি পড়বা। ওকে ভাই, কোনটা পড়বা? অম্লীয় মাধ্যমেরটা। ক্ষারীয় এবং প্রশম মাধ্যমে কি হয় এটা নর্মালি আসে না, হ্যাঁ নর্মালি আসে না। তো তুমি পড়তে চাইলে পড়তে পারো, নো প্রবলেম, বাট এটা নর্মালি আসে না ক্ষারীয় এবং প্রশম মাধ্যমে। অম্লীয় মাধ্যমে কি হয় সেটা তুমি মাথায় রাখবা। কিভাবে মাথায় রাখবা? সিম্পলি মাথায় রাখবা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে আয়ন যেটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে পারম্যাঙ্গানেট আয়নটা, এই পারম্যাঙ্গানেট আয়নটা পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয়? পারম্যাঙ্গানেট আয়নটা পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয় সেটা তুমি মনে রাখবা। ঠিক আছে ভাই? ওকে। ঠিক একইভাবে পটাশিয়াম ডায়াক্রোমেট, এই যে পটাশিয়াম ডায়াক্রোমেট, এটা পরিবর্তিত হয়ে কিসে পরিণত হচ্ছে? দুইটা ক্রোমিয়াম আয়নে পরিণত হচ্ছে, সেটা তুমি মনে রাখবা। এবং এই যে আমাদের যেটা এই হাইড্রোজেন পারঅক্সাইডটা কিসে পরিণত হচ্ছে? অক্সাইড আয়নে পরিণত হচ্ছে। এই যে এই জিনিসগুলো মনে রাখবা, বাদ বাকি এগুলো কম বেশি ইজি। এই যে এখানে যেমন বলতেছে Fe3+ আয়ন যদি থাকে সেটা Fe2+ পরিণত হচ্ছে যেহেতু ইলেকট্রন গ্রহণ এখানে। তারপরে হচ্ছে কপার 2+ যদি থাকে সেটা কপার কিউ+ আয়নে পরিণত হচ্ছে। এখানে যদি শুধু ক্লোরিন থাকে সেটা ক্লোরাইড আয়নটা আয়নে পরিণত হচ্ছে। এগুলো মোটামুটি ইজি, যেগুলো আমি ব্লকস করছি ভাই সেগুলো তুমি মাস্ট মনে রাখবা যে সেটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হচ্ছে। ওকে, এই ফার্স্ট কাজ হচ্ছে তোমার এই ছক মনে রাখা। ওকে, সেকেন্ড কাজ হচ্ছে, এটা তো তুমি দেখলা হচ্ছে তারা ছিল জারক, মানে যারা বিজারণ করবে ইলেকট্রন গ্রহণ করবে তারা, এরা হচ্ছে ভাই বিজারক। বিজারক মানে কি বলতো? তারা হচ্ছে জারণ বিক্রিয়া করবে। জারণ বিক্রিয়া মানে কি আসলে? ইলেকট্রন ত্যাগ। জারণ বিক্রিয়া মানে তারা কি করতেছে? ইলেকট্রন ত্যাগ করতেছে। তাহলে ইলেকট্রন ত্যাগের লিস্টটা হচ্ছে এরা। তো এই যে দেখো এটাকে মনে রাখতে হবে তোমার। এটা কি ছিল আসলে? এটা ছিল অক্সালিক অ্যাসিড, বা তুমি বলতে পারো অক্সালেট আয়ন। অক্সালেট আয়নটা কিসে পরিণত হচ্ছে? অক্সালেট আয়নটা গিয়ে তোমার পরিণত হচ্ছে হলো কার্বন ডাইঅক্সাইডে। ওকে, তারপরে এই যে এগুলা জানা কথা, এটা তুমি পারবা দেখলেই যে ফেরাস সালফেট ফেরিক সালফেটে পরিণত হবে, টিন 2+, টিন 4+-এ পরিণত হবে, পটাশিয়াম আয়োডাইড আয়োডিনে পরিণত হবে, সালফার ডাইঅক্সাইড এটা জিরো মানে সালফেট আয়নে পরিণত হচ্ছে। এগুলো জরুরি না, এই যে এটা যেমন একটা জরুরি, যেগুলো আমি জরুরি এগুলো তোমাকে আমি বক্স আকারে করে দিচ্ছি। ঠিক আছে, এটা যেমন জরুরি আমার, এটা যেমন জরুরি ছিল আমার। ওকে ভাইয়া, তারপরে এই যে সোডিয়াম থায়োসালফেট এটা আমার জরুরি, হাইড্রোজেন পারঅক্সাইড এটা আমার জরুরি। যেগুলো আমার জরুরি সেগুলো আমি অলরেডি দিয়ে দিলাম তোমাকে বক্স আকারে। তাহলে যেটা জরুরি সেটা কিসে পরিণত হচ্ছে সেই জিনিসটাও তোমার দেখা লাগবে। ওকে, আচ্ছা ঠিক আছে, এই ছিল তোমার এখানকার প্রথম কাজ। তোমার এখানকার প্রথম কাজ হচ্ছে এই সকল যৌগগুলো ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হচ্ছে এবং ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হচ্ছে সেখানে। এখনই তুমি অবশ্যই, আমার অন্তত সাজেশন থাকবে যে যতটুকু আগ্রহ আর মনোযোগ নিয়ে শুরু করছিলা ততটুকুই রাখো, কারণ এটা শেষ না, এটা তোমাকে মুখস্থই রাখা লাগবে এমন না। অবশ্যই আমি যখন প্র্যাকটিস করাবো, ব্যাপারটার ভিতরে ঢুকবো, তখন তোমাকে ইন ডিটেলস বিষয়গুলো বলে বোঝানো হবে। সো চিন্তা নাই, অত বেশি চিন্তা করো না। ঠিক আছে, দেখো এই হচ্ছে আমার একটা বিক্রিয়া এখানে দেওয়া আছে যে যদি ক্ষারীয় এবং প্রশম মাধ্যমে সেটা কি হয়। এটা আপাতত তোমাদের জন্য মানে লেস ইম্পর্টেন্ট ভাই, ক্ষারীয় এবং প্রশম মাধ্যমে এইটা নিয়ে জরুরি মানে মাথা ব্যথার কিছু নাই, এটা নিয়ে পরে চিন্তা করব। আগে আমাদেরকে ঠিক করতে হবে যে আমরা নর্মাল মাধ্যমে সেটা কমপ্লিট করতে পারছি কিনা। যেমন ধরে নাও এই আমরা বিক্রিয়ার ভিতরে শুরু করি, এই যে ধরো বিক্রিয়া। কোশ্চিনটা দেখো কই আসছে, কোশ্চিনটা বুঝো, কোশ্চিনটার গুরুত্ব বুঝো। কিন্তু যখন 2018 সালে সকল বোর্ডের কোশ্চিন একই ছিল, তখনকার আসা কোশ্চিন সকল বোর্ডে আসা কোশ্চিন, তার মানে বুঝতে পারতেছো ইম্পর্টেন্স অবশ্যই আছে। এখানে যে রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, সেটা সালফেরিক অ্যাসিড, মানে সালফেরিক অ্যাসিড বা যে কোনো একটা অ্যাসিড থাকবে, এটা দিয়ে আসলে বোঝায় সেটার মাধ্যমটা এটা কোন মাধ্যম বলো? অম্লীয় মাধ্যম। এবং অম্লীয় মাধ্যমেই জারণ বিজারণ বিক্রিয়া সব থেকে বেশি সংঘটিত হয় এবং সেটাই তোমাকে সংঘটিত করে বেশি দিবে আর কি। আচ্ছা, এটা কি আছে বলো তো? হাইড্রোজেন সালফাইড। এখানে দেখো এটা হচ্ছে কিন্তু মাধ্যম, হ্যাঁ এর কাজ কিন্তু মুখ্য না, এ হচ্ছে মাধ্যম। এই কিন্তু জারক বা বিজারকের কাজ করবে না। জারক বা বিজারকের কাজ করবে ওই মাধ্যম ছাড়া বাকি যে দুজন থাকবে তারা। এটা একটা। আচ্ছা, সেটা আমরা এখন কিভাবে ঠিক করব? প্রথমে আমাকে যে কাজটা করতে হবে যে এটাকে আমাকে কিন্তু সমতা করতে হবে। দেখো এখানে কিন্তু আমার প্রোডাক্টগুলোর ভ্যালুও বলে দেয়নি, ভ্যালু যদি বলে দিত তাও সমতাকরণ করতাম, বা আমি যদি না পারতাম আমি গুনেও চেষ্টা করতাম, যেটা অনেক টাইম লেন্দি, মিলবে না, বাট মানে পারতাম তো। কিন্তু আমাকে প্রথমে এখানে প্রোডাক্টগুলো কি হয় সেটাই তৈরি করে ফেলতে হবে। ঠিক আছে, তো প্রোডাক্ট যেগুলো হয় সেটা তৈরি করার ইজিয়েস্ট উপায় হচ্ছে, ধরো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমি এখানে এটা লিখি, প্রোডাক্টটা হচ্ছে ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এখানে ধাতু আছে কে রে? পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে। ওকে, প্লাস হচ্ছে সালফেরিক অ্যাসিডের উপস্থিতিতে আমরা বিক্রিয়াটা ঘটাচ্ছি, আরেকটা কে আছে? হাইড্রোজেন সালফাইড আছে। ওকে,
তো রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হয়ে যেটা তোমাকে তৈরি করে দিচ্ছে সেটা কি দেখো, প্রথমত এখান থেকে লবণ তৈরি হবে। ওকে, ফার্স্ট অফ অল কাজ, তো লবণ তৈরি হবে প্লাস মাইনাস চার্জ দ্বারা। লবণ তৈরি হবে হচ্ছে ভাই কোন চার্জ দ্বারা বলো? প্লাস মাইনাস চার্জ দ্বারা অবশ্যই। লবণ তৈরি হবে হচ্ছে এই যে পটাশিয়ামের সাথে যখন সালফেট যাবে তখন একটা লবণ তৈরি হবে, ম্যাঙ্গানিজের সাথে যখন সালফেট যাবে তখন একটা লবণ তৈরি হবে, এরা তৈরি করবে লবণটা। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি পটাশিয়াম সালফেট এটা প্লাস ম্যাঙ্গানিজ সালফেট প্লাস এই দুইটা লবণ তৈরি করা শেষ আমার। এইখান থেকে যে জিনিসটা তৈরি হবে সেটা কি? শুধু সালফার। কিভাবে তৈরি হয় সেটা এই যে ধরো যে যদি তুমি বলতে চাও যে ভাই শুধু সালফার কেন তৈরি হলো, দেখো তোমাকে যদি আমি দেখাই এই যে সালফার S2 মাইনাস থেকে সে কিসে পরিণত হইতো দেখছো? এই যে সালফারে পরিণত হইতো, বুঝতে পারছো? S2 মাইনাস থেকে সে সালফারে পরিণত হইতো, ওইটাই ওখানে ছিল, দ্যাটস ওয়াই ওটাকে আমি ডিরেক্ট লিখে দিছি সালফার। প্লাস আরেকটা জিনিস তৈরি হবে হচ্ছে ভাই পানি। এই কয়েকটা প্রোডাক্ট তোমার তৈরি হবে, দেখো চারটা ছিল না, এই চারটা প্রোডাক্টই তৈরি হবে। ওকে, আমি বোধহয় প্লাস চিহ্নটা দুইবার দিয়ে ফেলছি তাই না? একবার মিশাই দিই, এখানে একবার মিশাই দিলাম। আচ্ছা ওকে, এখন কাজ হচ্ছে এখানে জারণ কার ঘটতেছে, বিজারণ কার ঘটতেছে, এই জিনিসগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো তুমি যদি অলরেডি ওই ছকটাই মনে রাখো তাহলে তুমি ডিরেক্ট ঝটপট বলে দিতে পারবা। যদি সেভাবে মনে রাখতে না চাও নো প্রবলেম, আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি। একটু খালি লক্ষ্য রাখো, এখানে কেন্দ্রীয় মৌলকে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা যদি এখানে নির্ণয় করো, অক্সিজেন হচ্ছে ভাইয়া -2 × 4 মানে -8 প্লাস 1, -8 প্লাস 1 -7, এটা যদি ওপারে চলে যায় তাহলে থাকে হচ্ছে +7 KMnO4, কত থাকে ভাইয়া? +7। ওকে, এখানে সে কত হয়ে আছে দেখো তো? +2 হয়ে আছে না? +7 মানে 7টা ইলেকট্রন ত্যাগ করেছিল, +2 মানে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করে আছে বলো তো? +7 মানে, আমি আবার বলতেছি, +7 মানে কয়টা ইলেকট্রন ত্যাগ করেছিল? 7টা ইলেকট্রন ত্যাগ করেছিল। +2 মানে সে এখন 5টা ইলেকট্রন ত্যাগ করে আছে। কয়টা ইলেকট্রন ত্যাগ করে আছে? 5টা ইলেকট্রন ত্যাগ করে আছে। তার মানে সরি, +2 মানে হচ্ছে 2টা ইলেকট্রন ত্যাগ করে আছে, ভুল বললাম, আবার একটু শোনো। +7 মানে হচ্ছে 7টা ইলেকট্রন ত্যাগ করেছিল, +2 মানে হচ্ছে সে 2টা ইলেকট্রন ত্যাগ করে আছে, তার মানে 5টা ইলেকট্রন অবশ্যই গ্রহণ করছে। কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 5টা ইলেকট্রন গ্রহণ করছে। আচ্ছা, 5টা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে গ্রহণ করার মানে কি কি ঘটছে? তার তাহলে জারণ ঘটছে না বিজারণ ঘটছে বলো? গ্রহণ করা মানে বিজারণ, তার মানে আমরা লিখবো যে এই ম্যাঙ্গানিজে, এটা তুমি নিজে নিজে মনে রাখবা আর কি, বিজারণ ঘটতেছে, বিজারণ। ওকে, ঠিক একইভাবে সালফার এখানে কত হয়ে আছে দেখো, সালফার এখানে হয়ে আছে হচ্ছে ভাই আসলে -2, কত? -2 হয়ে আছে। H2S এখানে হয়ে গেছে সে কত? 0। -2 মানে সে 2টা ইলেকট্রন গ্রহণ করেছিল, 2টা ইলেকট্রন গ্রহণ করেছিল, এখানে 0 ইলেকট্রন গ্রহণ করে আছে, তার মানে ইলেকট্রন ত্যাগ করে দিছে। এই সালফারের তাহলে কি হয়েছে বলো? জারণ। এবার তোমার অর্ধবিক্রিয়ার কাহিনীটাই হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, তুমি প্রথমে লিখবা জারণ অর্ধবিক্রিয়া। আমি যেহেতু একেবারে ধরে ধরে দেখাচ্ছি, প্রথমটা অর্ধবিক্রিয়া। ওকে, জারণ অর্ধবিক্রিয়া কি হয়, কোনটা হয়? ঠিক আছে, আসো আমরা দেখি জারণ অর্ধবিক্রিয়া কে হচ্ছে। আমি মানে দর্শক আয়ন, হাইড্রোজেনকে উঠাই দিলাম, দর্শক আয়নটাকে উঠাই দিলাম, সালফার 2 মাইনাস ছিল, সে সালফার তৈরি করতেছে, কয়টা ইলেকট্রনকে ত্যাগ করছে? তাহলে 2টা ইলেকট্রনকে ত্যাগ করছে। জারণ অর্ধবিক্রিয়া আমার হয়ে গেল লেখা, বুঝা গেছে ভাইয়া? জারণ অর্ধবিক্রিয়া সালফার S2 মাইনাস থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করে সালফারে পরিণত করছে। আচ্ছা, যদি এটা লিখি আমি, এবার আমি লিখবো হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া যদি আমি লিখি এবার, বিজারণ অর্ধবিক্রিয়াতে আয়নটা আমার কে ছিল? MnO4 মাইনাস। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই জিনিসটাই বুঝতে সব থেকে বেশি ঝামেলা হয়, সব থেকে বেশি কি হয় বলো? ঝামেলা পাকে। তো এই জায়গাটা বুঝতে পারলেই তোমার কাজ শেষ আসলে। MnO4 এখানে ছিল সে +7 আকারে, +7 আকারে, এখানে হয়ে গেছে সে কত? +2 আকারে। ম্যাঙ্গানিজ সালফেটে দেখো +2 আকারে হয়েছে, +7 থেকে সে +2 আকারে হয়েছে। আচ্ছা, তার মানে সে ইলেকট্রন গ্রহণ করছে, ত্যাগ করছে কয়টা বলো তো? +7 থেকে সে +2 হয়ে গেছে, তার মানে তুমি বলতে পারো সে আসলে 5টা ইলেকট্রনকে গ্রহণ করছে, 5 ইলেকট্রন গ্রহণ করছে। ভালো কথা, লিখে ফেললা। এবার যে কাজটা হচ্ছে ফার্দার জিনিসপত্র মিলানোর জন্য তোমার যতগুলা কি আছে বলো, যতগুলা অক্সিজেন অণু আছে ততগুলা তার অপর পাশে পানি তৈরি হবে। যতগুলো অক্সিজেন আছে কয়টা? 4টা না? তাহলে 4টা পানি তৈরি হবে ভাই, 4টা অক্সিজেন আছে, 4টা পানি তৈরি করে ফেলছো তুমি, ঠিক আছে? ভালো। এখন যতগুলো অক্সিজেন আছে ততগুলো যদি পানি তৈরি করো, তাহলে এই পানি তৈরি করার জন্য তোমার দেখো, তুমি লক্ষ্য করলে এখানে আরেকটা জিনিস দেখতে পারবা, হাইড্রোজেন কয়টা লাগতেছে? 8টা, তার মানে তোমার 8টা H+ লাগবে, এখানে H+ আয়ন লাগবে। এই হচ্ছে তোমার বিজারণ বিক্রিয়া, এই বিজারণ বিক্রিয়া এখানে শেষ। এখন চিন্তা করো, এই বিক্রিয়াটাতে ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে কত?
দুইটা, এই বিক্রিয়াটা হচ্ছে কয়টা? 5টা। তার মানে এই দুইটা বিক্রিয়াকে যদি এখন সমতা করতে হয় তাহলে তুমি কি করবা বলো তো? এই যে রাসায়নিক বিক্রিয়াটা ছিল এটা যদি আমার 1 নং বিক্রিয়া হয়, এটাকে তুমি কত দ্বারা গুণ করবা? এটার ইলেকট্রন দ্বারা, মানে 5টা দ্বারা। ইলেকট্রন সংখ্যাটাকে সমান করতে হবে তোমার, এই হচ্ছে কাজ। তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটা তুমি কত দ্বারা গুণ করবা ভাইয়া? এই রাসায়নিক বিক্রিয়াটাকে গুণ করবা হচ্ছে তুমি 2 দ্বারা, 2 দ্বারা গুণ করবা। বুঝা গেছে? তাহলে আমার টোটালে, ইন টোটাল আমি যদি লিখতে চাই সেটা আমি কত লিখবো? টোটাল যদি আমি ইন টোটালে লিখতে চাই তাহলে আমি লিখবো হচ্ছে আমার যেটা জারণ বিক্রিয়া সেক্ষেত্রে হচ্ছে আসলে 2s2 মাইনাস মাইনাস হচ্ছে, সরি 2s না রে, 5s2 মাইনাস, তাই না? 5 দ্বারা গুণ করছি যেহেতু, 5s2 মাইনাস, তার মানে হচ্ছে 10 ইলেকট্রন, 10টা ইলেকট্রন থেকে তৈরি করতেছে আমার কত? 5টা সালফার আয়ন। আচ্ছা, এটা হচ্ছে জারণ, জারণ অর্ধবিক্রিয়াটা। বিজারণ অর্ধবিক্রিয়াটা আমরা 2 দ্বারা গুণ করছি, তার মানে 2MnO4 মাইনাস 2MnO4 মাইনাস, যেহেতু 2 দ্বারা গুণ করছিলাম সেটাকে, সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? তাহলে 10টা ইলেকট্রন গ্রহণ করবে, প্লাস হচ্ছে 4টা ছিল না, 8টা H প্লাস তৈরি হবে, দিয়ে আমার তৈরি করছিল কি 2Mn2 প্লাস আয়ন, প্লাস হচ্ছে আর 4টা পানি ছিল, তার মানে এখন 8টা পানি হয়ে যাবে ভাইয়া। এই এই জিনিস ছিল না ওখানে? দেখো তো, আমরা জাস্ট যে গুণটুকু বা যে গুণটুকু করবো সেটুকু এটাকে লিখে ফেলছি না? দেখো, এটাকে আমরা 5 দ্বারা গুণ করলাম, 5 দ্বারা গুণ করলে এরকম হবে, এটাকে আমরা 2 দ্বারা গুণ করলাম, সরি এখানে 8 অলরেডি ছিল ভাই, তাই না? তাহলে এখানে 16 তো হবে, সরি একটু ভুল লিখছি, এখানে কয়টা হয়ে যাবে ভাই? 16 হবে, এখানে 8 অলরেডি ছিল, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 16 H প্লাস। এবার ঠিক আছে, দেখো তো 10 16 2, ঠিক আছে সব ওকে। এবার তুমি এই দুইটা ইকুয়েশনকে যোগ করতে পারো। এটা কি ছিল? বিজারণ। এই দুইটা ইকুয়েশনকে যদি এখন যোগ করে দাও তাহলে তুমি লিখতে পারো 2MnO4 মাইনাস প্লাস হচ্ছে 5s2 মাইনাস, ওকে। এই 10 ইলেকট্রন 10 ইলেকট্রন তো কেটে যায়, তাহলে এখানে থাকবে কত বলো তো? ও, তারপরে আবার এটা থাকার আগে 16টা আমার কি আছে? প্লাস হচ্ছে কয়টা আছে বলো তো? 16টা আমার হাইড্রোজেন প্লাস আছে, প্লাস 16টা আমার হাইড্রোজেন প্লাস আছে, প্লাস হচ্ছে কয়টা এখানে আছে? এ প্লাস আছে হচ্ছে এখানে, আর কিছু তো প্লাস নাই। এবার আমরা জাস্ট সিম্পলি এটাকে কি করে দিব? এখান থেকে আসে হচ্ছে কত বলো তো? 2Mn2 প্লাস প্লাস 8টা পানি প্লাস কি আছে? 5টা সালফার। এই হয়ে গেল তোমার টোটাল বিক্রিয়াটা সমতাকরণ। এই সমতাকরণ বিক্রিয়াটা এখন এটাকে, এই বিক্রিয়াটাকে যেটা বলে সেটা হচ্ছে আসলে তার কঙ্কাল বিক্রিয়া, মানে দর্শক আয়ন ছাড়া বিক্রিয়া, স্কেলেটন রিঅ্যাকশন, ওকে। আমরা দর্শক আয়নগুলোকে এখন বসায় দিব। দর্শক আয়ন আমার কে ছিল? একটা তাহলে পটাশিয়াম, তাই না? পটাশিয়ামকে যদি এখানে বসায় দাও তাহলে দর্শক আয়ন বসানো সম্বলিত যে বিক্রিয়াটা সেটা দেখতে কীরকম হবে? 2KMnO4, ওকে, প্লাস 5টা অণু হাইড্রোজেন সালফাইড। একটা জিনিস লক্ষ্য করো, 5টা অণু হাইড্রোজেন সালফাইড, ওকে। এখানে 10টা হাইড্রোজেন হয়ে গেল না? তোমার ছিল কিন্তু 16টা হাইড্রোজেন প্লাস আয়ন, তাহলে 10টা হাইড্রোজেন এখানেই লেগে গেছে না? 10টা হাইড্রোজেন এখানে লেগে গেছে, তাহলে এখানে হাইড্রোজেন আয়ন আছে কয়টা? 6টা। 6টা হাইড্রোজেন আয়ন থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি হতে পারে কয়টা? 3টা সালফিউরিক অ্যাসিড তৈরি হতে পারে। দেখো, এখানে একটা সুন্দর মেকানিজম কিন্তু আমরা অ্যাপ্লাই করে ফেলছি। তোমার কাছে টোটাল হাইড্রোজেন আয়ন ছিল কয়টা? 16টা। 16টা হাইড্রোজেন আয়নের ভিতরে 5টা হাইড্রোজেন, মানে 5টা তোমার, এই যে যেমন 5 মোল কত ছিল? সালফাইড আয়ন ছিল, তো এটা তো আসলে সালফাইড না, হাইড্রোজেন সালফাইড। তো হাইড্রোজেন, 5টা হাইড্রোজেন সালফাইড তৈরি করার জন্য তোমার অবশ্যই এখানে আমার কি লেগে যাচ্ছে বলো তো? 10টা আমার কি এই হাইড্রোজেন আয়নটা লেগে যাচ্ছে না? তাহলে হাইড্রোজেন আয়ন বাকি থাকে কয়টা? 6টা হাইড্রোজেন আয়ন। 6টা হাইড্রোজেন আয়নের মধ্যে 6টা হাইড্রোজেন থেকে কয়টা সালফিউরিক অ্যাসিড তৈরি হতে পারে? 3টা। লিখে ফেলছি, ওকে। আচ্ছা, তাহলে তারপরে এটুকু তো আমার লেখা শেষ, এটুকু আমার লেখা শেষ, ওকে ভাইয়া। এবার ইকুয়ালস টু আমরা দিতে পারি কি ভাইয়া? 2টা হচ্ছে আমার MnSO4 সালফেট, ভালো কথা, প্লাস পানি তো আমার 8 পানি H2O, ওকে, প্লাস হচ্ছে আমার 5টা সালফাইড, ভালো। এবার আরেকটা আমরা কাকে যুক্ত করব? K2SO4 কে, কারণ এটা তো আমার, মানে লবণ তো আমার তৈরি হয়েছিল ওই লবণটা, কিন্তু এটা আমার ওই যে ওই কী বলে দর্শক আয়ন হওয়ার জন্য রাসায়নিক বিক্রিয়া থেকেই বাদ পড়ে গেছিলো, তো আমরা এটাকে যোগ করে দিলাম। তাহলে আমার আলটিমেট রিয়াকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল হচ্ছে এইটা। বুঝতে পারছো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট কত মোল লাগতেছে? 2 মোল। হাইড্রোজেন, মানে হাইড্রোজেন সালফাইড লাগতেছে 5 মোল। সালফিউরিক অ্যাসিড লাগতেছে 3 মোল। দিয়ে আমার 2 মোল ম্যাঙ্গানিজ সালফেট তৈরি করতেছে, 8 মোল পানি তৈরি করতেছে, 5 মোল সালফার তৈরি করতেছে, এবং কি
পটাশিয়াম সালফাইড তৈরি করতেছে। ক্লিয়ার হয়েছে না? দেখো তো এবার তুমি নিজে যদি ক্যালকুলেশন করে দেখো যে ভাইয়া আমার সব কিছু মিলছে কিনা। দেখো পটাশিয়াম দুইটা, ভালো কথা। ম্যাঙ্গানিজ দুইটা ম্যাঙ্গানিজ। ওকে, হাইড্রোজেনটা মিলাই দেখি আসো। হাইড্রোজেন এখানে কয়টা ভাইয়া? এখানে 10টা, এখানে 6টা, 16টা। হাইড্রোজেন এখানে কয়টা? 8 দুগুণা 16টা। শেষ। সালফেট যদি নিয়ে চিন্তা করো, সালফেট হচ্ছে এখানে 3টা, আর তো কোথাও নাই, আছে 3টা সালফেট। তাহলে এখানে হচ্ছে 2টা সালফেট, এখানে হচ্ছে একটা সালফেট, 3টা সালফেট। শেষ। তো 3টা সালফেট ছাড়া অক্সিজেন আছে হচ্ছে 4টা, 3টা সালফেট ছাড়া অক্সিজেন আছে হচ্ছে 4টা, অক্সিজেন আছে হচ্ছে সালফেট ছাড়া 4টা। ওয়েট, সালফেট অক্সিজেন ছাড়া 4টা কেন? এই যে 2 গুণিত 4 মানে 8টা, দ্যাটস ওয়াই এই যে 8টা অক্সিজেন। শেষ, সবই মিলে গেছে। বুঝতে পারছো? এই হচ্ছে তোমার সেই রিয়াকশনটা, এই হচ্ছে রিয়াকশন মিলানোর সেই উপায়টা। তার মানে এখন যদি আমি এটা মিলাইতে চাই, যে আমি এই রাসায়নিক বিক্রিয়া থেকে ধরো মিলাইতে চাচ্ছি, তাহলে আমি কি লিখবো বলো তো? এখানে আমি এই রাসায়নিক বিক্রিয়া থেকে যদি মিলাইতে চাই, এখানে আমরা লিখবো হচ্ছে 2 মোল এটা লাগবে, 3 মোল এটা লাগবে, 5 মোল এটা লাগবে। ওকে, তারপরে এই রাসায়নিক বিক্রিয়া থেকে এখন কি লিখতে পারি আমরা? যে আমার 2 মোল MnSO4 তৈরি হবে, ওকে, প্লাস পটাশিয়াম সালফেট তৈরি হবে, এটা আমার দর্শক আয়ন ছিল, প্লাস 8 মোল পানি তৈরি হবে, প্লাস 5 মোল সালফার তৈরি হবে। শেষ আমার রাসায়নিক বিক্রিয়া। বলো, বুঝতে পারছো ভাইয়া কেমনে করলাম? ইম্পর্টেন্স আছে কিন্তু যথেষ্ট। সো কোন জিনিসটা পরিবর্তিত হয়ে কিসে পরিণত হচ্ছে, এই জিনিসটা তোমার মাস জানা লাগবে, দ্যাটস মিন ছক জানা লাগবে। তারপরে জারণ বিজারণ বিক্রিয়াটা কিভাবে সমতাকরণ করতে হবে সেটা জানা লাগবে। দেখো এবার তুমি সবগুলো গুণে দেখবা সব মিলে গেছে। ঠিক আছে, এই হচ্ছে এই বিক্রিয়ার মেইন মেকানিজম। ওকে, আমরা এটা অলরেডি দেখছি। আসো আমরা সামনের দিকে এগোই, সামনের দিকে এগোলে তোমার আরও এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, আরও ভালো মতন বুঝতে পারবা। এটার কাজটা হচ্ছে প্রথম দেখাতে মোটামুটি সহজ মনে হইতে পারে, কিন্তু এটাতে অবশ্যই তোমাকে মোর প্র্যাকটিস করে এটাকে আয়ত্তে নিয়ে আসতে হবে ভাই আসলে, বুঝছো? তো নর্মাল দেখো এই টাইপের ম্যাথগুলার পার্ট হচ্ছে কিছুটা হলেও ইজিয়ার। কেন ইজিয়ার বলতেছি? কারণ এখানে দেখো তোমাকে আসলে বলে দিছে যে আমার কোন প্রোডাক্টটা কোন মানে এই যে কোনটা থেকে কি কি তৈরি হচ্ছে। দেখো কি কি তৈরি হচ্ছে এটা বলে দিছে, খালি আয়ন সমতাকরণ করতে হবে। তুমি যদি এটা সমতাকরণ করার চিন্তা করো যে ভাই আমি এটা গুণে গুণে সমতাকরণ করবো, ফিল ফ্রি, তুমি চেষ্টা করে দেখো, তুমি পারবা না আসলে, অনেক অনেক ঝামেলা হবে, অনেক টাইম লাগবে। সো শুধু দরকার নাই। আসো আমরা এটা একটু মিলানোর চিন্তা করি। দেখো এখানে পটাশিয়াম আয়োডিন হচ্ছে -1 আকারে আছে, কিন্তু আয়োডিন এখানে +1 মানে 0 আকারে আছে। -1 মানে কি? একটা ইলেকট্রন সে গ্রহণ করে আছে। একটা ইলেকট্রন গ্রহণ করার পরে সে যখন ত্যাগ করবে তখনই তো সে 0 হবে। তাহলে ইলেকট্রন ত্যাগ মানে হচ্ছে কি? তার জারণ। আমরা জারণ কার হচ্ছে খুঁজে বের করে ফেললাম। পটাশিয়াম ডাইক্রোমেটের এখানে ক্রোমেটটা হচ্ছে আমার আলটিমেট আয়ন, পটাশিয়ামটা হচ্ছে দর্শক আয়ন। তো এই ডাইক্রোমেট যে আয়নটা আছে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে ভাই +6। এখান থেকে এই ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +3। ওকে, ক্রোমিয়াম সালফেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করবা, +3 আসবে। তো +6 থেকে যদি +3 হয় তাহলে সেখানে কি ঘটতেছে বলো তো? 6টা ইলেকট্রন ত্যাগ করেছিল এবং 3টা ইলেকট্রন ত্যাগ করে আছে, মানে 3টা ইলেকট্রন সে গ্রহণ করছে, মানে এটা ঘটছে হচ্ছে ভাই তার বিজারণ। ওকে, দেখো বিজারণ ঘটছে, বাদ বাকিগুলো তুমি মিলাবা, বাদ বাকি তোমার এমনি মিলবে। তাহলে আমাদের এখন কাজটা হচ্ছে জাস্ট সিম্পলি জারণ বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে আমরা প্রথমে জারণ অর্ধবিক্রিয়াটা লিখি, স্কেলিটন ছাড়া বিক্রিয়াটা আমরা লিখবো আর কি। ওকে, এখন এই বিক্রিয়াটাই যদি তোমাকে বলতো যে স্কেলিটন ছাড়া তুমি এই বিক্রিয়াটা লিখে দেখাও, মানে দর্শক আয়নগুলোকে উপেক্ষা করে এই বিক্রিয়াটা লিখে দেখাও, তাহলে এই দর্শক আয়ন ছাড়া এই বিক্রিয়াটা কেমন হইতো ভাইয়া? আয়োডিন মাইনাস প্লাস হচ্ছে Cr2O7 2 মাইনাস প্লাস হচ্ছে H+। আমি কিন্তু মানে তার সামনে যে কি পরিমাণ সহগ হবে সেটাও বসাই নাই, কারণ আমি তো সমতা করি নাই এখনো বিক্রিয়া। এখান থেকে তৈরি হচ্ছে আয়োডিন প্লাস হচ্ছে ধরো এই যে এটা তৈরি হচ্ছে 2Cr3+ তৈরি হচ্ছে, ওকে, প্লাস হচ্ছে আমার পানি তৈরি হচ্ছে, এই পানি তৈরি হচ্ছে, হ্যাঁ এটাই। এটা হচ্ছে আমার দর্শকায়ন ছাড়া এটার বিক্রিয়া, মানে এখানকার দর্শকায়ন হচ্ছে কারা? এই যে এরা দর্শকায়ন, পটাশিয়াম এবং সালফেট এরা। ওকে, তা আসো আমরা প্রথমে জারণ বিক্রিয়াটা আমরা লিখে ফেলি। আমরা কি লিখবো? জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়াটা কোনটা হচ্ছে? ঠিক আছে, এই যে জারণ ঘটতেছে না আয়োডিনের, তাহলে আয়োডিন মাইনাস এটা দিলাম আমরা, এই আসলে কি করতেছে আমার? আয়োডিন মাইনাস থেকে আয়োডিন 2 পরিণত হচ্ছে, মানে অবশ্যই আমার 2টা আয়োডিন লাগবে। তাহলে একটা আয়োডিন যদি একটা ইলেকট্রনকে ত্যাগ করে, 2টা আয়োডিন কয়টা ইলেকট্রন ত্যাগ করবে বলো ভাই? 2টা ইলেকট্রন ত্যাগ করে আয়োডিন মাইনাসে পরিণত হচ্ছে, মানে আয়োডাইড আয়ন 2টা আয়োডাইড আয়ন 2টা ইলেকট্রন ত্যাগ করে আয়োডিন গ্যাসে পরিণত হচ্ছে। ওকে, এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। আসো বিজারণ অর্ধবিক্রিয়াটা আমরা লিখি।
বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া যদি লিখি সেটা হচ্ছে কি, অবশ্যই আমরা এই যে Cr2O7 2- এটাকে নিলাম, সরি এটাকে নিলা তুমি, হ্যাঁ এটা নেওয়ার পরে দেখো Cr এখানে 2টা ক্রোমিয়াম আছে না, কয়টা ক্রোমিয়াম আছে বলো তো? অবশ্যই 2টা ক্রোমিয়াম আছে না, 2টা ক্রোমিয়াম আছে, 2টা ক্রোমিয়াম থেকে মাস্ট 2টা ক্রোমিয়ামই তৈরি হবে 2Cr3+, এমন। এই ক্রোমিয়াম এখানে একটা সিঙ্গেল ক্রোমিয়ামের, আমি আবার বলতেছি একটা সিঙ্গেল ক্রোমিয়ামের কিন্তু, হ্যাঁ একটা সিঙ্গেল ক্রোমিয়াম ছিল হচ্ছে ভাইয়া +3 আকারে, এখানে একটা, সরি +3 না রে ভাই, +6 আকারে। এখানে একটা সিঙ্গেল ক্রোমিয়াম ছিল কত আকারে বলো? +6 আকারে। সেখানে একটা সিঙ্গেল ক্রোমিয়াম এখানে কত হয়ে গেছে? +3 আকারে। তার মানে একটা ক্রোমিয়াম ইলেকট্রন কতগুলো গ্রহণ করছে বলো তো? একটা ক্রোমিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করতেছে, বাট আছে ক্রোমিয়াম কয়টা? 2টা ক্রোমিয়াম। তার মানে কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে? সে 6টা ইলেকট্রন গ্রহণ করতেছে, যেহেতু 2টা ক্রোমিয়াম মিলে, তাই না? আমি আবার বলতেছি, এখানে একটা সিঙ্গেল ক্রোমিয়ামের যোজনী হচ্ছে মানে জারণ সংখ্যা হচ্ছে +6, এখানে একটা সিঙ্গেল ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +3। তাহলে একটা সিঙ্গেল ক্রোমিয়াম আমার কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে? 3টা না? +6 থেকে +3-তে হচ্ছে, +6 মানে 6টা ইলেকট্রন ত্যাগ করেছিল, +3 মানে এখন 3টা ইলেকট্রন ত্যাগ করে আছে। তার মানে একটা সিঙ্গেল ক্রোমিয়াম কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে? 3টা ইলেকট্রন গ্রহণ করতেছে। 3টা ইলেকট্রন একটা সিঙ্গেল ক্রোমিয়াম গ্রহণ করতেছে, তাহলে 2টা ক্রোমিয়াম আছে, সে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 6টা ইলেকট্রন গ্রহণ করবে। বুঝা গেছে? কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 6টা ইলেকট্রন গ্রহণ করবে। ওকে, ঠিক একই রকম আগের মতোই আমার সেম কাহিনী, জয়টা অক্সিজেন তয়টা কি তৈরি হবে? পানি তৈরি হবে। তাহলে 7H2O, 7টা পানি তৈরি হইলো। 7টা পানি তৈরি হইতে আমার হাইড্রোজেন আয়ন কয়টা লাগতেছে রে? 14টা না? তার মানে +14H+। এই হচ্ছে আমার বিজারণ বিক্রিয়াটা সমতাকরণ হয়ে গেল। ইলেকট্রন কি আমার সমান হয়েছে? দেখো তো এখানে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। এখানে কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। তো এইটাকে যদি আমরা আসলে 3 দ্বারা গুণ করে ফেলি এই সমীকরণটা, তাহলে তো আমার ইলেকট্রনটা সমতা হয়ে যায়, তাই না? তার মানে আমি এবার আমি সেম টু সেম যদি এরকমভাবে লিখি যে 3 দ্বারা যদি গ্রহণ করি, তাহলে 6টা আয়োডিন, 6টা ইলেকট্রন, 3টা আয়োডিন। ওকে, আমরা লিখতে পারি হচ্ছে যে আমাদের 6টা আয়োডাইড মাইনাস হচ্ছে 6টা ইলেকট্রন ত্যাগ করে কয়টা তৈরি করবে? 3টা আয়োডিন তৈরি করবে। এটা আমার কি? জারণ বিক্রিয়াটা। বিজারণটা কি ছিল? বিজারণটা কি ছিল রে? বিজারণটা ছিল হচ্ছে এমন যে Cr2O7 2- এই আমার কয়টা ইলেকট্রনকে গ্রহণ করতেছে? বা 6টা ইলেকট্রন গ্রহণ করতেছে, প্লাস 14টা H+ ছিল সেখানে, দিয়ে যেটা তৈরি করতেছে 2টা Cr3+ তৈরি করতেছে, প্লাস হচ্ছে 7 অণু পানি তৈরি করতেছে। এই ছিল হচ্ছে আমার বিজারণ বিক্রিয়া। ওকে, জারণ আর বিজারণ বিক্রিয়া সুন্দর মতন। তাহলে এবার আমরা কি করব? এই বিক্রিয়া দুইটাকে যোগ করে ফেলবো, ঠিক আছে? ওকে, তো এখানে ইলেকট্রন হবে, হ্যাঁ। তো ইলেকট্রন যদি আমরা যোগ করে ফেলি, তাহলে দেখো তো 6টা আয়োডাইড আয়ন প্লাস ক্রোমিয়াম Cr2O7 2- এটাও 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন তো কেটে যায়, প্লাস থাকলো কয়টা? 14টা H+ আয়ন। বুঝা গেছে? এটুকু থাকছে আমার লেফট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে থাকতে হচ্ছে আমার 3টা আয়োডিন, 3টা আয়োডিন গ্যাস, 3 অণু আয়োডিন গ্যাস, প্লাস হচ্ছে 2টা Cr3+, প্লাস হচ্ছে আমার 7টা পানি। এই ওকে, এখন এই রাসায়নিক বিক্রিয়াটাকে আমরা একেবারে এক্স্যাক্ট, মানে এটা তো দর্শক আয়ন ছাড়া স্কেলিটন সমীকরণের সমতাকরণ হয়ে গেছে। এখন দর্শক আয়ন সহ আমরা এটাতে বসায় দিব। দর্শক আয়ন সহ যদি বসায় দেই, 6টা পটাশিয়াম আয়োডাইড হইল। পটাশিয়াম আয়োডাইড ছিল না? দেখো তো বিক্রিয়াটার মধ্যে পটাশিয়াম আয়োডাইড ছিল না ভাই? 6টা বসাই দিলাম কিন্তু আমরা। ওকে, তাহলে 6টা পটাশিয়াম আয়োডাইড আমরা বসাই দিলাম, প্লাস পটাশিয়াম ক্রোমেট তো কিছু নাই, তাহলে K2Cr2O7 বসাইলা। এটা সামনে তো কোনো সহগ ছিল না, বসাই দিলা। প্লাস এখানে দেখো 14টা H+, 14টা H+ থেকে কয়টা সালফিউরিক অ্যাসিড তৈরি করা যায়? অবশ্যই 7টা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, দিয়ে 3টা আয়োডিন তৈরি হয়ে আছে, ভালো কথা, প্লাস 2টা ক্রোমিয়াম সালফেট তৈরি হবে, এমন না? তার মানে ক্রোমিয়াম সালফেট তৈরি হলে Cr2SO4 3 এমন তৈরি হচ্ছে। তো Cr2SO4 3, এখানে অলরেডি 2টা ক্রোমিয়াম ছিল, 2টা ক্রোমিয়াম তো আমার ইউজ হয়েই গেছে। দেখো 2টা ক্রোমিয়াম আয়ন ছিল, এখানেও 2টা ক্রোমিয়াম আয়ন আছে না? সো আমার তো ইউজড অলরেডি, দ্যাটস ওয়াই আমি ওটার সামনে কিন্তু আর 2 বসাইলাম না। প্লাস এখানে প্লাস কি দিবা? 7 অণু পানি, প্লাস হচ্ছে 7 অণু পানি, প্লাস কি দিবা বলো তো? পটাশিয়াম আয়োডাইড যে আমার একটা এক্সট্রা, মানে পটাশিয়াম
আয়োডাইড, পটাশিয়াম ক্রোমেট সব কিছুই তৈরি হয়ে গেছে না? আর কিছু তৈরি হয়েছিল রাসায়নিক বিক্রিয়াটাতে? পটাশিয়াম সালফেট তৈরি হয়েছে কই থেকে? সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। তাহলে প্লাস পটাশিয়াম K2SO4 এমন তৈরি হয়েছে। আচ্ছা, তো এখন এই জায়গাটাতে ক্ষেত্রেই তুমি মানে তোমার রাসায়নিক বিক্রিয়া কমপ্লিট করা শেষ। হ্যাঁ, এখন জাস্ট সিম্পলি একটু ব্যাপারটা বুঝে দেখো যে এখানে ছিল কয়টা? 6টা পটাশিয়াম। এখানে আছে কয়টা পটাশিয়াম ভাই? 2টা পটাশিয়াম। তার মানে সিম্পল যদি তুমি এখানে একটা 3 বসায় দাও, 3 যদি একটা বসায় দাও, তাহলে দেখো সব কিছু মিলে গেছে কিনা। ওই 3টা কি জন্য বসালাম? কারণ আমার বিক্রিয়া সমতাকরণের জন্য এখানে আমার 6টা পটাশিয়াম আয়োডাইড লাগছিল। তো 6টা পটাশিয়াম আয়োডাইডে 6টা পটাশিয়াম আছে, এখানে এখন 6টা পটাশিয়াম আছে। ওকে, ডান। এখন কি সব কিছু ক্লিয়ার আছে আমার? ও ওয়েট ভাই, একটু বোধহয় ভুল করছি আমরা। এখানে 6টা পটাশিয়াম ছিল, এখানেও আবার 2টা পটাশিয়াম আছে। তার মানে টোটাল পটাশিয়াম আছে কয়টা? পটাশিয়াম আছে কয়টা টোটালে বলো? পটাশিয়াম আছে টোটালে হচ্ছে আমার, দেখো এখানে 6টা, এখানে হচ্ছে 2টা, টোটালে আছে 8টা। 8টার জায়গাতে পটাশিয়াম এখানে আছে কয়টা? 2টা। তার মানে আমি এখানে বসাবো কত? 4। এবার দেখি আমরা মিলছে কিনা। সালফেট কয়টা আছে রে? সালফেট আছে হচ্ছে 7টা। এই যে সালফেট 3টা, সালফেট 4টা, সালফেট 7টা, মিলে গেছে। সালফেট ছাড়া অক্সিজেন আছে কয়টা? 7টা। সালফেট ছাড়া অক্সিজেন আছে হচ্ছে 7টা, মিলে গেছে। ওকে, আয়োডিন আছে কয়টা? 6টা। আয়োডিন আছে কয়টা? 6টা, মিলছে। ক্রোমিয়াম 2টা, ক্রোমিয়াম 2টা মিলে গেছে, বাদ বাকি তো সব অক্সিজেন সব কিছু মিলে গেছে। বুঝা গেছে ভাইয়া? তার মানে এই যে পটাশিয়াম আয়োডাইডের সাথে পটাশিয়াম ডায়াক্রোমেটের বিক্রিয়ার স্টোইকোমেট্রিটা বা অনুপাতটা বুঝতে পারলা? এটার 1 মোলের সাথে এটা 6 মোল বিক্রিয়া করতেছে। তার মানে এখন যদি আমি এই রাসায়নিক বিক্রিয়াটা এভাবে আর কি লিখতে চাইতাম, ধরে নাও এভাবে যদি আমি এখন এটাকে মিশায় টিশায় আর কি একটু লিখতে চাইতাম, এটাকে যদি আমরা সম্পূর্ণরূপে একটু ঠিকঠাক মতন ভাবে আর কি লিখতে চাইতাম, তাহলে আমরা কত লিখতাম বলো তো? এখানে লিখতাম আসলে এটা কয় মোল দরকার হচ্ছে আমার? 6 মোল, সরি, এটা হচ্ছে আমার আসলে 6 মোল দরকার। 6 মোল পটাশিয়াম আয়োডাইড 1 মোলের সাথে বিক্রিয়া করে এটা আমার কত মোল দরকার? 7 মোল দরকার। ওকে, যেটা তৈরি করতেছে 3 মোল আয়োডিন। আচ্ছা, এটা ক্রোমিয়াম সালফেট ঠিক আছে, এটা হচ্ছে 4 মোল তৈরি করতেছে। পানি তৈরি করতেছে কত বলো তো? 7 না? 7 মোল। এই আর পটাশিয়াম সালফেট তো দিয়ে ফেলছি। এই ছিল না আমার রাসায়নিক বিক্রিয়াটা? এই ছিল না? দেখো তো, সরি আগেরটা, হ্যাঁ এই এটা না? 3 মোল, এই মোল, এই 4 7, 3 1 7 4, 3 1 7 4, দেখো 3 1 7 4, ঠিক আছে ভাই। এই তো, এই হচ্ছে তোমার সমতাকরণ সেই বিক্রিয়াটা। তাহলে সমতাকরণের মেইন ফ্যাক্ট বুঝতে পারছো ভাই? সমতাকরণের ক্ষেত্রে মেইন দুইটা আসবেই হচ্ছে শুধুমাত্র এই যে পটাশিয়াম ডাইক্রোমেট একটা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা। আরও যেগুলো আছে ধরো এগুলো সবগুলাই এই দুইটা থেকেই আসবে। পটাশিয়াম ডাইক্রোমেট একটা, আরেকটা কি বলো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা। এই দুইটা থেকে মেইনলি আমার আসবে। দেখো এর পরেরটাতে আমরা যাই, সেম টু সেম। ফেরাস আয়ন, পারম্যাঙ্গানেট আয়ন, হাইড্রোজেন আয়ন, একই সংকেত বলো? স্কেলিটন সংকেত, মানে ছাড়া সেম। এইটা থেকে এটা তৈরি করছে, এই আয়োডিনের সাথে এটা বিক্রিয়া করে এটা তৈরি করছে। এই হচ্ছে আমার বিক্রিয়া, এই বিক্রিয়া, এই বিক্রিয়া, এই 3টা বিক্রিয়া। এখন তোমাকে এই কোশ্চেনের ভিতরে প্রথম যেটা বলছে সেটা হচ্ছে, কোশ্চেনটা দেখো, লক্ষ্য করো, উদ্দীপকের 1 নং বিক্রিয়ায় জারক বিজারক পদার্থ চিহ্নিতকরণ এবং তার কারণ বর্ণনা করো। 1 নং বিক্রিয়ার ক্ষেত্রে জারক বিজারক পদার্থ চিহ্নিতকরণ এবং তার কারণ বর্ণনা করো। আমরা ডিরেক্ট একেবারে উত্তরটা করে ফেলি। তুমি বলো তো ভাইয়া, এখানে এটা ছিল হচ্ছে +2, এখানে ফেরিং হয়ে গেছে +3, +2 মানে কি? কয়টা ইলেকট্রন ত্যাগ করেছিল সে? 2টা ইলেকট্রন ত্যাগ করেছিল। +3 মানে সে 3টা ইলেকট্রন ত্যাগ করে আছে। তার মানে এটা যদি এখান থেকে যায়, তাহলে সে যে কাজটা করছে সেটা কি? জারণ না? জারণ। তাহলে জারণ করেছে সে জারণ করলে নিজে জারিত হবে, তার নাম হয়ে যাবে কি? বিজারক। তার মানে এই যোগে ফেরামি হবে হচ্ছে আমার সেই বিজারক। এই কথাগুলাই তোমাকে একটু বলে বুঝাইতে হবে, যেহেতু +2 থেকে +3 হয়েছে, মানে ইলেকট্রন ত্যাগ করছে। ইলেকট্রন ত্যাগ করার মানে কি করছে সে? আসলে জারণ, মানে ইলেকট্রন ত্যাগ করার মানে সে জারণ করছে। জারণ করলে সে নিজে জারিত হয়, তার নাম হয়ে যায় বিজারক। তুমি বিজারক পদার্থ নিশ্চিত করে ফেললা। ওকে, কারণটাও বলে ফেললা, যেহেতু সে ইলেকট্রন ত্যাগ করছে তাই। এই যে পারম্যাঙ্গানেট আয়নের মধ্যে যে ম্যাঙ্গানিজ বাসাধন আছে, সে আসলে প্লাস কত থাকে বলতো? +7 আকারে থাকে অক্সিডেশন স্টেট। এখানে সে +2 আকারে আছে। তাহলে +7 থেকে যদি +2 হয়, +7 থেকে +2 হলে সে ইলেকট্রন গ্রহণ করছে না? কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন গ্রহণ করছে। তো যদি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সে নিজে করছে কি? বিজারণ। বিজারণ করছে, বিজারিত হইছে, তার নাম কি হয়ে যাবে আবার? জারক। তার নাম হয়ে যাবে কি বলো? জারক। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পারতেছো কনসেপ্টগুলো, তাই না ভাই? এই হচ্ছে এটার ফ্যাক্ট। তাহলে নিশ্চিত করা আমার শেষ। 2 নম্বর বিক্রিয়া এবং 3 নম্বর বিক্রিয়া কি একই ধরনের কিনা তা বিশ্লেষণ করো। 2 নম্বর এবং 3 নম্বর বিক্রিয়া। ওকে,
দেখো 2 নম্বর বিক্রিয়াতে যেটা ঘটছে সেটা আসলে জারণ বিজারণ ঘটছে। ওকে, কিভাবে? আয়োডিনেরটা যদি একটু চিন্তা করো, 2 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে ধরে নাও আমরা আয়োডিনের কথাটা একটু চিন্তা করতেছি। আয়োডিনের এখানে কত আছে রে ভাই? 0 না? এটা 0, এখানে সে আছে কত? -1। 0 থেকে -1 হওয়া মানে হচ্ছে কি ইলেকট্রন সে 0 মানে ইলেকট্রন গ্রহণ নাই, ত্যাগ নাই, -1 মানে কি ইলেকট্রন গ্রহণ করে আছে। তার মানে আয়োডিন এই ক্ষেত্রে যে কাজটা করছে সেটা হচ্ছে বিজারণ করছে। ওকে, সালফারের এই যে থায়োসালফেট আয়নের ক্ষেত্রে সালফারের যদি যোজনী বের করো তুমি, তাহলে পাবা হচ্ছে ভাই আসলে +2। তুমি নর্মালি বের করবা, কিভাবে বের করবা এটা? আমরা সালফারের বের করতেছি 2x প্লাস হচ্ছে -2 × 3, অক্সিজেন যেহেতু 3টা = -2, এটার ভ্যালু বের করবা, x এর ভ্যালু পাবা হচ্ছে +2। টেট্রাথায়োনেট এই আয়নটার নাম কি বললাম? টেট্রাথায়োনেট। টেট্রাথায়োনেট আয়নের ক্ষেত্রে যদি নির্ণয় করো তাহলে 4x প্লাস হচ্ছে 6 মানে ইন্টু -2, 6 × -2 যদি করো, 6 × -2, 6 × -2 ইকুয়ালস টু কত? -2। এর ভ্যালুটা x এর ভ্যালু পাবা হচ্ছে ভাই +2.5। তাহলে দেখো 2 থেকে যদি 2.5 হয় তাহলে অবশ্যই 0.5 ইলেকট্রন সে কী করছে? ত্যাগ করছে। তার মানে এই সালফেট টেট্রাথায়োনেট অথবা মানে থায়োসালফেট এবং টেট্রাথায়োনেট আয়নে সালফারের কি ঘটছে সেখানে? আসলে সালফারের ঘটছে হচ্ছে জারণ। দ্যাটস ওয়াই 2 নম্বর যে বিক্রিয়াটা, এই যে 2 নম্বর যে বিক্রিয়াটা, এই 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে ভাই জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। বাট ইন কেস যদি 3 নম্বর বিক্রিয়ার কথা চিন্তা করো, সেটা আসলে কি ঘটছে? HCOOH, এটা একটা ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেটটা বিক্রিয়া করছে, অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করছে ভাইয়া? সোডিয়াম ফরমেট তৈরি করছে, HCOONA প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, প্লাস হচ্ছে পানি তৈরি করছে। মানে এটা হচ্ছে আমার কি বিক্রিয়া? প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, ওকে, বা প্রশমন বিক্রিয়া। কি বিক্রিয়া বলো? প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। এই তাহলে অবশ্যই আমার একই ধরনের বিক্রিয়া না, তাই না? অবশ্যই আমার একই ধরনের বিক্রিয়া না। কেন একই ধরনের বিক্রিয়া না? কারণ 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে আমার জারণ বিজারণ বিক্রিয়া, যেখানে জারণ ঘটতেছে কার? আয়োডিনের সালফেটের মানে থায়োসালফেট অথবা টেট্রাথায়োনেট আয়নের মধ্যে। সালফারের ঘটতেছে কি বলো? মানে জারণ। সালফারের ঘটতেছে, সরি আমি ভুল বললাম একটু, আয়োডিনের ঘটতেছে কি বলো? বিজারণ। মানে 0 থেকে সে -1 আসতেছে, আয়োডিনের ঘটতেছে বিজারণ। বাট সালফারের ঘটতেছে এখানে কি ভাই? জারণ। তার মানে এই 2 নম্বর বিক্রিয়াটা আমার জারণ বিজারণ বিক্রিয়া। বাট এটা একটু ব্যাখ্যা করে দেখাবা, এই যে যেরকমভাবে আমরা ব্যাখ্যা করলাম। আর 3 নম্বর বিক্রিয়াটা কি হচ্ছে? নিউট্রালাইজেশন বিক্রিয়া বা অ্যাসিড ক্ষার বিক্রিয়া, ওকে, বা প্রশমন বিক্রিয়া। এখানে এর যেমন +1 আকারে থাকবে, এখানেও এই +1 আকারে থাকবে। দেখবা এই জারণ বিজারণে কোনো পরিবর্তন হবে না। এবং তোমরা জেনে রাখো, প্রশমন বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া না। এখানে জারণ বিজারণ হয় না। জারক এবং বিজারক বা যারাই থাকে এখানে সকলেরই মানে বিক্রিয়ার এ পাশে যা জারণ মান থাকে, বিক্রিয়ার প্রোডাক্টে বা বিক্রিয়কে যা জারণ মান থাকে, উৎপাদেও জারণ মান একই থাকে। তাহলে কোশ্চেনের উত্তর আশা করি বুঝতে পারছো। হিজিবিজি হয়ে গেল অনেক বোধহয়, কিন্তু মানে যেই মেন জিনিস বা যেই মেন ফ্যাক্টরগুলো বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, ওকে, এই যে ধাপটা, সেই ধাপটা হচ্ছে ভাইয়া তোমার মোস্ট ইম্পর্টেন্ট ফর ম্যাথমেটিক্যাল সলিউশন। আমি যে বললাম যে তুমি ক্যালকুলেটর নিয়ে বসো, আজকে এই চ্যাপ্টারের মধ্যে আমাদেরকে ম্যাথ করতে হবে বেশ কিছু, সেই পার্টটুকুর জন্য এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। বাট আমি তোমাকে আসলে এই জিনিসটা এরকমভাবে শিখাবো না, আমি এরকমভাবে শিখাতেও চাই না। আসলে ফ্যাক্টরগুলো যেরকমভাবে লিখে রাখছে তারা, আমাদের শিখানোর তালিকা হচ্ছে আলাদা। কেমন তালিকা হচ্ছে আলাদা? ধরো আমরা এখানে অলরেডি আমরা 2টা সমতাকরণ বিক্রিয়া দেখছি না? একটা সমতাকরণ বিক্রিয়াতে দেখছিলাম হচ্ছে আমাদের আয়োডিনের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের 6 মোল, তাই না? ওকে, ফেরামের সাথে একটাও দেখি নাই, তাই না ভাই? আচ্ছা, ধরে নাও ফেরামের সাথে আমার একটা আয়োডিনের মানে পটাশিয়াম ডাইক্রোমেটের ঘটতেছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘটতেছে। ফেরাস সালফেট প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড। ওকে, এই বিক্রিয়া যদি কমপ্লিট করো তুমি, তাহলে ফেরিক সালফেট তৈরি হবে Fe2SO4 3 প্লাস হচ্ছে ম্যাঙ্গানেজ সালফেট তৈরি হবে MnSO4 প্লাস হচ্ছে পানি তৈরি হবে ভাই। আর কি তৈরি হবে রে? ফেরিক সালফেট পটাশিয়াম সালফেট তৈরি হবে, K2SO4 তৈরি হবে। আচ্ছা, এই রাসায়নিক বিক্রিয়া যদি তুমি সমতাকরণ করো, তাহলে তুমি পাবা হচ্ছে ভাই এখানে হচ্ছে 1, এখানে পাবা হচ্ছে 5,
ঠিক আছে, এটা আমি তোমাকে আগেই বলে দিলাম। এখানে পাবা হচ্ছে 1, এখানে পাবা হচ্ছে 5। আচ্ছা, যদি তুমি মানে এটা তুমি সমতাকরণ করলে, এখন আমি অলরেডি সমতাকরণের নিয়ম শিখাইছি, এটা ধরো আর এক্সট্রাভাবে করাইলাম না, তুমি মানে পরে আসবে বোধহয়, তখন প্রয়োজনে করাই ফেলবো। বাট এটা পাবা হচ্ছে 1, এটা পাবা হচ্ছে 5। এখানে এই যে পদার্থটা সেটা কি করতেছে, জারণ না, মানে এটা কি বিজারক পদার্থ না? জারণ করতেছে যেহেতু, তার মানে সে হচ্ছে বিজারক। এ যেহেতু বিজারণ করতেছে, তার মানে সে হচ্ছে জারক। তাহলে আমরা বলতে পারি যে 1 মোল ফেরামের সাথে 5 মোল কে বিক্রিয়া করতেছে বলো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করতেছে। মানে এটার স্টোইকোমেট্রিটাই হচ্ছে এরকম। একটু উল্টা করছি রে, এটা হবে হচ্ছে উল্টাটা, মানে হচ্ছে এখানে হবে হচ্ছে 5, এখানে হবে হচ্ছে 1। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, তো 5 মোল ফেরামের সাথে কত মোল বিক্রিয়া করতেছে? 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করতেছে। স্টোইকোমেট্রিটা এটা বোঝায়। তো আমরা এই বিক্রিয়া থেকে যেভাবে আর কি মানে মেইন সমীকরণটা লিখতে পারি, আর সালফিউরিক অ্যাসিড কি? সালফিউরিক অ্যাসিড তো হচ্ছে এই বিক্রিয়ার মাধ্যম। তো আমি তোমাকে শিখাই দেই, এই বিক্রিয়া থেকে বা যে কোনো বিক্রিয়া থেকে তার সেটা লেখার এক এবং একমাত্র উপায় হচ্ছে এন অফ মোল সংখ্যা অফ জারকের মোল বাই হচ্ছে তার সামনের যেটা সংখ্যা। তাহলে জারকের মোলের সামনের সংখ্যা আছে কত? 1, ইকুয়ালস টু এন অফ বিজারকের মোল সংখ্যা। তুমি মোল সংখ্যা যে কোনো উপায়ে বের করতে পারো, যেটা ইচ্ছা সেই উপায়ে বের করবা, নো প্রবলেম। বাই হচ্ছে তার সামনের সংখ্যা। এটা হচ্ছে তার স্টোইকোমেট্রির মেইন ফর্মুলা। ওকে ভাইয়া, এটা হচ্ছে তার স্টোইকোমেট্রির মেইন ফর্মুলা। স্টোইকোমেট্রির কিভাবে আমরা ফর্মুলা নির্ণয় করব সেটা হচ্ছে এইটা। ওকে, তোমার যদি এই জিনিসটা বুঝতে আরেকটু ঝামেলা হয়, এটা যেহেতু এখানে অলরেডি দেওয়া আছে, বিক্রিয়া সহ সমতাকরণ করতে হবে জারক হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ব্যবহার করলে। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ব্যবহার করলে তার কি বলছে এখানে, ইলেকট্রন স্থানান্তর অর্ধবিক্রিয়া সহ রিডক্স বিক্রিয়া সমতাকরণ সমীকরণ জারক বিজারকের মোলার অনুপাত মূল্যায়ন করো। ওকে, লোহার ভর নির্ণয় করো। এই যে এই টাইপের যে ম্যাথ বলছে, এই ম্যাথ ক্যালকুলেশন করার জন্য দেখো আমি এটা বুঝাই তোমাকে। ধরে নাও আমার সাপোজ এখানে আমার ফেরাম আছে, ফেরাম থাকুক অথবা যেই থাকুক, ডাজেন্ট ফ্যাক্ট, আমার সেটা কোনো কথা না। আরে কি হইলো, হোয়াইটটা নেই। ধরো আমার ফেরাম আছে, Fe2+ আয়ন আছে, প্লাস হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, KMnO4 আছে। হ্যাঁ, তাহলে এটা ধরো আমার এ মোল লাগতেছে, এটার আমার বি মোল লাগতেছে, দিয়ে আদার যে বিক্রিয়াগুলো ফার্দার যা আছে তা আছে। এটা সমতাকরণ বিক্রিয়া মনে করে নাও, এ মোল আর বি মোলের জন্য। তাহলে আমরা যেটা লিখতে পারি যে এন অফ Fe2+ বাই হচ্ছে তার নিজের মোল সংখ্যা, এটা ইকুয়ালস টু, এটা হচ্ছে স্টোইকোমেট্রির মেইন ফর্মুলাটা, বাই হচ্ছে এন অফ, এটা কি এন দিয়ে কি বোঝাচ্ছি ভাই? তার মোল সংখ্যা KMnO4 বাই হচ্ছে তার নিজের স্টোইকোমেট্রিটা। এই জিনিসটা জাস্ট ধরতে পারতে হবে, বুঝতে পারছো? এই জিনিসটা ধরতে পারলে আমাদের রাসায়নিক বিক্রিয়ার এটা আমরা সলভ করে ফেলতে পারবো, এটাও খুব সহজে বের করে ফেলতে পারবো। তো এক টুকরো লোহাকে লঘু সালফিউরিক অ্যাসিডের দ্রবণে কি বলছে, দ্রবীভূত করা হলো। ওই দ্রবণে বিজারককে জারিত করতে 60 ml ডেসিমোলার মানে কত? 0.1 মোলার, তাই না ভাইয়া? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের প্রয়োজন হয়। উদ্দীপকের প্রশ্নের নিচের উত্তর দাও। ক নম্বরে বলছে লোহার ভর নির্ণয় করো, লোহার ভর নির্ণয় করতে হবে এখন। ঠিক আছে, ভালো কথা। তাহলে আমরা তো অলরেডি আমাদের এই জায়গাটা তো তোমাকে আমি দেখাইছিলাম না, যে আমি যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেট করি তাহলে স্টোইকোমেট্রিটা আসে হচ্ছে 1:5 এমন। তাহলে আমরা ডিরেক্ট ওই বিক্রিয়াটা কমপ্লিট করে লিখবো। ওই বিক্রিয়াটা লেখার পরে তুমি লিখতে পারো যে প্রশ্ন মতে এন অফ Fe2+ এর যেটা ভর, ফেরাম আয়নের ভর সেম ভ্যা, বাই হচ্ছে তার মোল সংখ্যা কত? 5, ইকুয়ালস টু লিখবা হচ্ছে এন অফ KMnO4 বাই হচ্ছে কত? 1, এমন ছিল না? ওকে, তাহলে এখন আমরা মোল সংখ্যা, এইটার মোল সংখ্যা সমান লিখবো হচ্ছে ডাব্লু মানে হচ্ছে যত গ্রাম এখানে ব্যবহার হয়েছিল সেটা তো আমরা জানি না, ওটাই আমরা বের করব। বাই হচ্ছে এম, লোহার আণবিক ভর কত ভাই? 55.8 বাই হচ্ছে তোমার 5, ইকুয়ালস টু তুমি এখানে লিখবে, এখানে মোল সংখ্যাটা আমরা বের করব কিভাবে? তার দেওয়া আছে হচ্ছে কি, তার দেওয়া আছে হলো আয়তন এবং মোলারিটি। তার মানে আমরা মোল সংখ্যা নির্ণয় করতে পারি n ইকুয়ালস টু S ইন্টু ভি, ভিটা যদি আমার লিটারে হয় তাহলে আমরা বলতে পারি এস এর ভ্যালু কত ভাই? 0.1 ইন্টু ভি এর ভ্যালুটা কত বলো তো? 60, এটাকে আমার লিটারে নিতে হবে, তাহলে 10⁻³ বাই হচ্ছে আমার 1। তার মানে এখন এখান থেকে যদি আমরা ডাব্লুর ভ্যালুটা বের করি তাহলে আমরা কি বলতে পারি বলো তো? আমরা বলতে পারি 0.1 ইন্টু 60 ইন্টু 10⁻³ ইন্টু 5 ইন্টু 55.8।
এই ক্যালকুলেশনটা কমপ্লিট করো, এক্স্যাক্ট তুমি তোমার লোহার ভরটা গ্রাম ইউনিটে পেয়ে যাবা। ঠিক আছে, এখন এই ক্যালকুলেশনটা কমপ্লিট করতে গেলে কীভাবে কমপ্লিট করতে পারো? 0.1 ইন্টু 60 ইন্টু 5 ইন্টু 55.8, এটাকে যদি 1000 দ্বারা ভাগ দিই তাহলে 1.64, 1000 দ্বারা 74 গ্রাম। শেষ, উত্তর তোমার চলে আসলো। ওকে, এখন মনে হতে পারে ভাইয়া মোল সংখ্যা আমরা কীভাবে পেতে পারি? এটা আমরা অলরেডি ক্লাসটা কমপ্লিট করে ফেলছি, বাট স্টিল আরেকটু আমি মোল সংখ্যার ক্লাসের জন্য তোমাকে এটা দেখাইতে পারি ভাই একটু। সেটা হচ্ছে মোল সংখ্যা এনের ভ্যালু পাওয়ার কয়েকটা উপায়। মোল সংখ্যা মানে হচ্ছে গিভেন ভর বাই হচ্ছে তার মলিকুলার ভর। ওকে, গিভেন আয়তন বাই হচ্ছে 24.4 লিটার, যদি এটা এসটিপিতে হয় তাহলে আয়তনটা, সেটা যদি আমরা 24.4 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? তার মোল পেয়ে যাব। ওকে, আচ্ছা, তারপরে যদি আমরা নাম্বার অফ অণু, আয়ন বা পরমাণুর সংখ্যাকে আমরা অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? তার মোল সংখ্যা পেয়ে যাব। যদি আমরা তার ঘনমাত্রাকে ভি দ্বারা গুণ করি, ভিটা অবশ্যই লিটারে হইতে হবে, তাহলে আমরা তার মোল সংখ্যা পেয়ে যাব। এই কয়টা জিনিস অন্তত তুমি জেনে রাখো। এটা হচ্ছে কীভাবে মোল সংখ্যা পাওয়ার উপায়। তা আমি তো আমার মোল সংখ্যাটা যে কোনোভাবেই নির্ণয় করতে পারি। ধরো এ পাশেও আমার মোল সংখ্যা লাগবে, ওই পাশেও আমার মোল সংখ্যা লাগবে। দেখো এই পাশেও এই পাশেও আমার মোল সংখ্যা লাগবে, এই পাশেও আমার মোল সংখ্যা লাগবে। এটা যেহেতু আমাকে তারা গ্রামে নির্ণয় করতে বলছে যে তুমি আমাকে গ্রামে নির্ণয় করে দেখাও, দ্যাটস ওয়াই আমি এখানে ভরের মোল সংখ্যার ফর্মুলাটা দিলাম। এখানে আমার মোল সংখ্যা নির্ণয় করার উপায় দিয়ে রাখছে তারা হচ্ছে একটা, দ্যাটস ওয়াই আমি সেটা লিখে রাখলাম। বুঝা গেছে কি কনসেপ্টটা? এই এবং স্টোইকোমেট্রিটা লেখা যায় হচ্ছে ওই যে তুমি যে এত কষ্ট করে যে জারণ বিজারণ বিক্রিয়া পড়লা, এটার লাভটা কি তাহলে যদি তুমি স্টোইকোমেট্রিটা এভাবে মানে অ্যাপ্লাই না করতে পারো? তাহলে বুঝতে পারছো ভাই, এটা আমি লিখছি হচ্ছে তার রাসায়নিক বিক্রিয়ার স্টোইকোমেট্রি থেকে। ওকে, এখন দেখো জারক হিসেবে যদি আমি পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করতাম তাহলে ইলেকট্রন স্থানান্তর পদ্ধতিতে অর্ধবিক্রিয়া সহ বিক্রিয়াটা দেখাইতে হবে আমাকে। ওকে, তাহলে আমি ব্যাপারটা দেখাই ফেলি। যদি আমি কি ব্যবহার করতাম? পটাশিয়াম ডাইক্রোমেট, মানে ধরো হলো লোহা, আমরা আর এফইটাকে Fe2+, এটাকে দিলাম প্লাস হচ্ছে ডাইক্রোমেট CrK2Cr2O7 প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, ধরে এমন দিলাম। হ্যাঁ, এখান থেকে তৈরি হবে কি বলো? Fe2SO4 ফেরিক সালফেট প্লাস তৈরি হবে, এটা ধরো ফেরাস সালফেটই ছিল, হটেভার না থাকুক, আমরা দিলাম না, ধরে নাও দর্শক আমি দিয়ে দিয়েছি। প্লাস হচ্ছে K2SO4 প্লাস হচ্ছে পানি তৈরি হবে ভাইয়া, আর হচ্ছে ক্রোমিয়াম সালফেট Cr2SO4 এমন তৈরি হবে। তো এই বিক্রিয়াটার ক্ষেত্রে অবশ্যই এটা 2+ থেকে 3+ হচ্ছে, তার মানে এখানে হচ্ছে 2+ থেকে এটা ধরো 3+ হচ্ছে, তাহলে বুঝতে পারছো জারণ ওখানে ঘটতেছে। তুমি লিখতে পারো হচ্ছে জারণ অধবিক্রিয়া, ধরো একটু দ্রুত লিখে ফেলি আমি, Fe2+, এখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে সেই Fe3+ এ হচ্ছে। ওকে, আমি যদি বিজারণ লিখতে চাই, বিজারণ অধবিক্রিয়া, তাহলে আমরা লিখব কি? Cr2O7 2-, এটা থেকে আসলে কিসে পরিণত হচ্ছে? সে Cr3+ আয়নে পরিণত হচ্ছে 2টা, তার মানে এখানে কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে? 6টা ইলেকট্রন গ্রহণ করতেছে, আর 7টা পানি তৈরি হচ্ছে H2O। দেখো তো এগুলো তো আর আমি এখন মানে এত তো আর ডিটেলসে ব্যাখ্যা করার প্রয়োজন নাই, কারণ তোমরা তো এখন অলরেডি অনেক কিছুই শিখে গেছো যে কী জন্য আমি কোনটা কি লিখতেছি, এরকম না? এখন দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি তুমি এখন মিলাও তাহলে তুমি চিন্তা করতে পারো ভাই আমি যদি ডিরেক্ট খালি এটাকেই 6 দ্বারা গুণ করে দিই তাহলে বোধহয় আমার বিক্রিয়াটা মিলে যায়, তাই না? তাই কি না? এটাকে যদি আমরা 6 দ্বারা গুণ করে দিই তারপরে যোগ করে দিই তাহলে তো আমার মিলে যায়। আচ্ছা দেখো তো মিলে কি না? আলটিমেটলি আমি 6 দ্বারা গুণ করে দিছি, মনে করো এটাকে 6 দ্বারা গুণ করে দিলে এখানে কত থাকে? 6Fe2+, আচ্ছা 6টা ইলেকট্রন কাটে, প্লাস হচ্ছে Cr2O7 2-, প্লাস হচ্ছে 7টা আমার H2SO4 পানি থাকে, প্লাস আর তো কিছু থাকে না এই পাশে রে ভাইয়া, আর তো কিছু থাকে না এই পাশে। তাহলে আর যদি কিছু না থাকে তাহলে এখানে থাকবে কি কয়টা? 6টা 6Fe3+, প্লাস হচ্ছে 2টা Cr3+ আয়ন, প্লাস হচ্ছে 7টা পানির আয়ন, এই কিছু থাকবে, প্লাস হচ্ছে পটাশিয়াম। আচ্ছা প্লাস পটাশিয়াম সালফেটটা এখনই লিখবো না আমরা। ওকে, এখন দেখো এইটার 1 মোলের সাথে ফেরামের কয় মোল বিক্রিয়া করতেছে? তাহলে 6 মোল বিক্রিয়া করতেছে না ভাই? তুমি এখন লিখতে পারো 6Fe2+, ফেরাম 6টা থাকতেছে কিনা সেটাই হচ্ছে আমার মেন কথা। K2Cr2O7 লিখলা, প্লাস আমি এখন কিন্তু ওই যে মানে তার ইগুলা বসাই দিতেছি, কিগুলা? দর্শক আয়নগুলা, প্লাস হচ্ছে 7টা সালফিউরিক অ্যাসিড H2SO4। ওকে, এখানে আমরা লিখতে পারি 6টা
6টা থেকে কয়টা তৈরি হবে আসলে? এখানে এক ফেরাম কিন্তু অলরেডি এখানে 2টা করে আছে, তার মানে 3টা Fe2SO4, এটা 3, এটা হচ্ছে 3, এমন দেখো 6টা আয়ন তৈরি হয়ে গেছে। প্লাস ক্রোমিয়াম, ক্রোমিয়াম কই রেখে আমার ক্রোমিয়ামটা এরকম হয়ে আছে, ক্রোমিয়াম এখানে কয়টা হয়েছিল? 2টা, তাহলে ক্রোমিয়াম ঠিকই আছে আমার, তাহলে আমরা বলতে পারি Cr2SO4 3, প্লাস পটাশিয়াম সালফেটটাকে লিখে ফেললাম, প্লাস পানি ছিল আমার কয়টা? 7টা। এই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তাহলে এই রাসায়নিক বিক্রিয়ার স্টোইকিওমেট্রিটা একটু লক্ষ্য করলে দেখো তো, এখানে 1 মোল ক্রোমিয়াম, 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে কয় মোল বিক্রিয়া করতেছে? 6 মোল। তাহলে এই রাসায়নিক বিক্রিয়ার স্টোইকিওমেট্রি আকারে যদি আমরা লিখতাম তাহলে এরকম লিখতাম না, এন অফ কি লিখবো? এন অফ Fe2 প্লাস আয়ন বাই হচ্ছে আমার 6 ইকুয়ালস টু এন অফ বা মোল সংখ্যা অফ K2Cr2O7 বাই হচ্ছে কত লিখবো? 1, এরকম লিখতাম না? এই জিনিসটা যেন মাথায় থাকে বা এই জিনিসটা যেন ঠিক মতন বুঝতে পারো। ওকে, তাহলে আমরা পরের বিক্রিয়ার মধ্যে যাব। দেখো এই বিক্রিয়াতে এটা অলরেডি সমতাকরণের ক্ষেত্রে আমরা তো বুঝাইছি। উপরোক্ত ফেরাম আয়নকে জারিত করতে আমার 20 ml 0.02 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের প্রয়োজন হয়। লোহার পরিমাণ নির্ণয় করো, এখানেও সেম চাইছে না? তাহলে আমরা এখানেও এই বিক্রিয়াটা এমন লিখতে পারি না, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যে আমার আয়নের ইটা হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাম আয়নের যে সমতাকরণটা হয় সেটা কত হয়? Fe2 প্লাস আয়ন বাই হচ্ছে আমার কত হয় ভাই বলো? 5 হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে হয় 5 মোলার, 1:5। আর যদি আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে চিন্তা করি সেটা হচ্ছে 1:6। এটা ইকুয়ালস টু কত হবে আমার? এন অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 বাই হচ্ছে কত বলো তো? 1, এমন। তাহলে এই এন এর ভ্যালুটা আমরা কত দিয়ে প্রকাশ করব? ডাব্লু দিয়ে, মানে ডাব্লু বাই হচ্ছে 55.8 বাই হচ্ছে 5 ইকুয়ালস টু কত হবে? এটা আমার 20 ইন্টু 0.02 ইন্টু 10⁻³ বাই হচ্ছে 1। তাহলে আমার ডাব্লু এর ভ্যালুটা কি দাঁড়াইতেছে? ডাব্লু এর ভ্যালুটা আমার কি দাঁড়াচ্ছে? ডাব্লু এর ভ্যালুটা দাঁড়াচ্ছে হচ্ছে 20 ইন্টু 10⁻³ ইন্টু 0.02 ইন্টু 5 ইন্টু 55.8 এমন। তাহলে এই ভ্যালুটা তুমি ক্যালকুলেশন করো, সেটাই তোমার ডাব্লিউ এর গ্রাম আকারে চলে আসবে, তাই না? তাহলে ওইটা যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা হচ্ছে, ধরে নাও 20 ইন্টু 0.02 ইন্টু 5 ইন্টু 55.8, আচ্ছা 20 ইন্টু 0.02 ইন্টু 5 ইন্টু 55.8, এটাকে যদি 1000 দ্বারা ভাগ দিই তাহলে আমার চলে আসে হচ্ছে 0.01116 গ্রাম। এটা হচ্ছে আমার লোহার পরিমাণ। শেষ। এখন উদ্দীপকের দ্বিতীয় নং বিক্রিয়াটি সমমোলার অবস্থায় সম্পূর্ণ হবে কিনা মূল্যায়ন করো। সমমোলার অবস্থায় মানে এই যে এই রাসায়নিক বিক্রিয়াটা এখন আমার কি করতে হবে বলো? এই যে দেখো এখানে অ্যাসিডিফাইড বলছে না, অ্যাসিডিফাইড ক্রোমিয়াম থেকে যে H2O2, মানে এটা আসলে কোন বিক্রিয়া? এটা আমি করবো না, এটা তোমরাই করবা, আমি জাস্ট খালি তোমাদেরকে দেখাই দেই কোন বিক্রিয়া। বিক্রিয়াটা হচ্ছে এমন, K2Cr2O7 প্লাস হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এই বিক্রিয়া তৈরি করলে যেটা হবে সেটা হচ্ছে ক্রোমিয়াম সালফেট প্লাস পটাশিয়াম সালফেট প্লাস অক্সিজেন প্লাস হচ্ছে পানি। আমি ধরাই দেই কি করতে হবে, দেখে নাও খালি একটু। এটা কি 2- আকারে আছে না হাইড্রোজেন পারঅক্সাইড? 2- বা -1 আকারে আছে অক্সিজেন আর কি, এখানে মানে 2- না, তুমি বলতে পারো -1 আকারে আছে। এখানে হাইড্রোজেন মানে অক্সিজেন -1 আকারে আছে। এখান থেকে যে এখানে আসছে সে, এই যে এই পার্টটুকুতে সে আসলে এখানে কি হয়েছে? 0 আকারে হয়ে গেছে না? তাহলে -1 মানে একটা ইলেকট্রন গ্রহণ করেছিল, একটা 0 মানে একটা ইলেকট্রন গ্রহণ করে নাই, মানে একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, তার কি ঘটছে? জারণ। তাহলে জারণ অর্ধবিক্রিয়া হবে হচ্ছে এইটা। বিজারণ অর্ধবিক্রিয়া হবে হচ্ছে +6 আকারে আছে না, এখানে +3 আকারে আছে। তার মানে বিজারণ অর্ধবিক্রিয়া হবে হচ্ছে ভাই এইখান থেকে এইখানে যে আসছে এইটা, এটা হবে কি? বিজারণ অর্ধবিক্রিয়া। ওকে, জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া করবা, কমপ্লিট করবা, উত্তর চলে আসবে তোমার। আচ্ছা দেখো এখানে যে কোশ্চেন বলছে, একটা লৌহ সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা পূর্ণ জারিতকরণ। সেম কোশ্চেনগুলো এমনই না, উদ্দীপকের বিক্রিয়ায় জারণ বিজারণ সমতা বিধান করো অর্ধবিক্রিয়া সহ। পারবা ইনশাল্লাহ। এখন লোহা Fe2+, ওকে, এই যখন লৌহ সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে, এটা তো অলরেডি আমরা দেখলামই, প্রেজেন্সে আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া দেখাই ফেলছি নিশ্চয়ই।
এটা আমার 5 মোল যাবে, এটা আমার 1 মোল যাবে, এরকম আকারে বিক্রিয়াটা সমতাকরণ করতে হবে, পারবা? যদি এটার স্থলে এটা ব্যবহার করা হতো, কিভাবে আয়রনের পরিমাণ নির্ণয় করা হতো তা বিশ্লেষণ করো, নো প্রবলেম। এটার স্থলে এটা ব্যবহার করলে 5Fe2+ যদি আমরা ব্যবহার করি সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতেই, ধরো K2Cr2O7, তখন আমার সমতাকরণ করলে যেটা ফ্যাক্ট আসবে সেটা হচ্ছে এটা 6 মোল হয়ে যাবে এটার 1 মোলের সাথে। এখানে এটার 1 মোলের সাথে এটার 5 মোল ছিল, এটার 1 মোলের সাথে এটা 6 মোল আছে। আমার কি বিক্রিয়া বের করতে কি কোনো সমস্যা হবে বা উত্তর বের করতে কি কোনো আমার সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে না। আমাদেরকে যদি এটা কত ml কত পরিমাণ আছে সেটা দেওয়া থাকে, তাহলে আমরা ইজিলি ঝটপট উত্তর বের করে ফেলতে পারবো। ওকে, পরের কোয়েশ্চেন ছিল হচ্ছে এই আকারে। দেখো তো ভাইয়া, একটা পাত্রে 20 ml 0.1 মোলার H2C2O4, এটা কি ছিল? অক্সালিক অ্যাসিড ভাইয়া, H2C2O4। দ্বিতীয় পাত্রে 10 ml তুল্য ঘনমাত্রার K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, এবং তৃতীয় পাত্রে অম্লীয় আমার কি আছে? ফেরাস সালফেটের দ্রবণ আছে। বলতেছে প্রথমে যে দ্বিতীয় এবং তৃতীয় পাত্রের মিশ্রণ দুটি সংগঠিত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো। দ্বিতীয় এবং তৃতীয় মানে কি? পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে কোনটা সমতাকরণ করতে হবে? ফেরাস সালফেটের। পারবো না আমরা? ইনশাল্লাহ অবশ্যই পারবো, এটা তো অলরেডি দেখাও ফেলছি। 1:6 হয়, তাই না? পরে বলছে প্রথম এবং দ্বিতীয় পাত্রের সাহায্যে তৃতীয় পাত্রের ফেরামের পরিমাণ নির্ণয় করো। এটাও কোনো ব্যাপার না। প্রথমে তোমাকে এটার সাথে এটা সমতাকরণটা করতে হবে। ওকে, ধরো যদি তুমি ওইটা করো, H2C2O4 প্লাস হচ্ছে K2Cr2O7 প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে এই বিক্রিয়াটা করতেছো। আচ্ছা, তো এই বিক্রিয়ার ক্ষেত্রে এখান থেকে যেটা তৈরি হয় সেটা তুমি অলরেডি দেখছো, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তাই না? ওকে, এখান থেকে কি তৈরি হবে? ক্রোমিয়াম সালফেট SO4 3 প্লাস হচ্ছে পটাশিয়াম সালফেট তৈরি হবে, K2SO4 তৈরি হবে, প্লাস হচ্ছে পানি তৈরি হবে। এই তো এটার সাথে এটার এখন সমতাকরণ যদি বিক্রিয়া তুমি কমপ্লিট করো, আমি তো সমতাকরণে কি কি তৈরি হবে এটা দেখাই দিলাম। সমতাকরণে কি কি তৈরি হবে বা সমতাকরণ করার পরে কি কি আসবে সেটাও নিশ্চয়ই তুমি বের করতে পারবা না? বলো, সমতাকরণ করলে কি কি আসবে? বের করতে পারবা ইনশাল্লাহ। সমতাকরণ করলে যেটা আসবে সেটা বের করার পরে তুমি সুন্দর মতন, বা তোমার যে কাজটা থাকবে, সমতাকরণ কি করলা সেটা বের হয়ে চলে আসার পরে তুমি এটার সাথে এটার কত ঘনমাত্রার, এটার সাথে এটার কত ঘনমাত্রা সেটা তুমি, মানে ধরো আমি এটা AB দিয়ে নাও দেখাই, এটা ধরো আমরা AB দিয়ে যদি দেখাই, ধরে নাও এটা হচ্ছে আমার A মোল লাগতেছে, এটা আমার B মোল লাগতেছে। সমতাকরণ করলে তো তুমি এটা পেয়ে যাবা, তাই না ভাই? তাহলে তুমি এখন মোল অফ এটা দুইটা একত্রিত করতে পারো। মোল অফ আমার H2C2O4 বাই হচ্ছে A ইকুয়ালস টু মোল অফ আমার K2Cr2O7 বাই হচ্ছে আমার B। এখানে আমার সব কিছুই ভ্যালু দেওয়া আছে। কত ভ্যালু দেওয়া আছে? 20 ml ইন্টু 0.1। এখানে আর লিটারে নেওয়ার প্রয়োজন নেই, কারণ এটারও তুমি ঘনমাত্রাটা ml-এই রাখবা, তো লিটারে নেওয়ার প্রয়োজন নেই। এর ভ্যালু তো তুমি জেনে গেছো সমতাকরণ করার পরে। ওকে, বি এর ভ্যালুটা এখানে কত? 10 ml এর সাথে যেই ঘনমাত্রাটা ইউজ করবা S, এটা তুমি জানো না, ধরো এটাই বের করবা, বি এর ভ্যালুটা জেনে গেছো, তাহলে এস এর ভ্যালু বের হয়ে চলে আসবে না? এস এর ভ্যালুর সাথে তো ফেরামের সম্পর্ক তুমি জানো ভাইয়া। এস এর ভ্যালু যদি পেয়ে যাও, তাহলে কত ml কত মোলার প্রয়োজন সেটা তুমি পেয়ে গেলে এখান থেকে, কত ml কত মোলার প্রয়োজন সেটা তুমি এখান থেকে পেয়ে গেলে। এস এর ভ্যালু পেয়ে গেলে তুমি এই একই সমীকরণটা ফেরাম এবং পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য বসাই দিবা। তখন তুমি কিরকম বসাবা? তখন তুমি বসাবা হচ্ছে n অফ ফেরাম বাই হচ্ছে তোমার ফেরামের জন্য কত লাগে? 6 মোল লাগে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে, n অফ K2Cr2O7 এর সাথে কত মোল লাগে? 1 মোল লাগে। তাহলে এইটার ভ্যালু মানে এখানে তুমি এখন S ইন্টু V ইন্টু 10⁻³ বাই হচ্ছে 1 ইকুয়ালস টু, এখানে যদি ভ্যালুটা এই যে n অফ W বাই 55.8 বাই হচ্ছে তোমার 6, এই ভ্যালুটা কমপ্লিট করবা। এস এর ভ্যালু তো তুমি এর আগের সমীকরণ থেকে পেয়েছো, V এর ভ্যালু হচ্ছে 10, তাহলে এখান থেকে W এর ভ্যালু বের হয়ে চলে আসবে না? এটাই হবে তোমার সেই অ্যান্সারটা। বুঝতে পারা যাচ্ছে? এই ম্যাথগুলা ইজি, লিটারালি ম্যাথগুলা ইজি। ফার্স্ট টাইম যখন করতেছো বা ফার্স্ট টাইম যখন দেখতেছো তখন একটু মনে হইতে পারে হার্ড, বা একটু অনেক কিছু মনে করে রাখার মতন হইতে পারে, বাট স্টোইকোমেট্রিটা একবার বুঝলে, বা তোমার ওই সময় যদি আমারও এরকমভাবে কেউ স্টোইকোমেট্রি অ্যাটলিস্ট বুঝাইতো, আমি বোধহয় অ্যাডমিশনের আগে অবধি এসে এমনে বুঝছি যে স্টোইকোমেট্রিটা এমনে আসলে ফাংশন করে। এত কাহিনী করা লাগে না, 1000 ml 1 ml আর এটা সমান তুল্য সমান এত কিছু কাহিনী করা লাগে না, আরামসে স্টোইকোমেট্রিতে বসাইলেই হয়ে যায়। তো এগুলো অ্যাডমিশনে এসে আসলে শেখা হয়েছে ভাই, বুঝছো? তো যাক, তুমি যদি একাডেমিক লেভেল থেকে এরকমভাবে আসো, অ্যাডমিশনের সময় তুমি ক্যালকুলেটর হাতে নিবা আর খালি তাকাবা ম্যাথের দিকে, ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। বুঝতে পারছো? ফ্যাক্টটা হচ্ছে এমন। ওকে, আসো পরের ম্যাথের মধ্যে আমরা দেখি যে এটা অভিন্ন বোর্ড আমার 2018-র মধ্যেকার একটা ম্যাথ। হ্যাঁ, অভিন্ন বোর্ড 2018-র মধ্যেকার যে ম্যাথটা, এই ম্যাথটা দেখো কি বলছে এখানে। ওকে সরি ভাই, এটা আচ্ছা দেখো ম্যাথ, ঠিক আছে ভালো কথা। আমরা এই ম্যাথটা দেখব
একটা নমুনার লোহার 2 গ্রাম পরিমাণ টুকরাকে লঘু সালফিউরিক অ্যাসিডের দ্রবণে দ্রবীভূত করা হলো। ওই দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত 50 ml 0.1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ প্রয়োজন হলো। ওই নমুনার লোহাটা বিশুদ্ধ কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, এটা তুমি কি করবা? দেখো, তুমি লোহার ভর এটা তোমাকে দেওয়া আছে, গিভেন। এখন দেখো, তুমি জানো যে তাকে বিজারিত করতে তোমার কতটুকু প্রয়োজন হয়েছে, 50 ml 0.1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন হয়েছে। তুমি তো পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে লোহার যে স্টোইকিওমেট্রিক সম্পর্ক সেটা তো তুমি জানো। কীরকম সম্পর্কটা জানো? যে এন অফ লোহা Fe2+ এটা বাই হচ্ছে 6 ইকুয়ালস টু এন অফ ফেরাম না পটাশিয়াম ডাইক্রোমেট Kr2Cr2O7 বাই হচ্ছে কত থাকে বলো তো, 1। তাহলে এখান থেকে তুমি লোহার ডাব্লিউ এর পরিমাণটা বা ভরটা বের করতে পারবা না? লোহার ভর যত, লোহা তোমাকে দেয়া রাখছিল কত, 2 গ্রাম। লোহার ভর যদি 2 গ্রামের থেকে কম হয় তাহলে লোহার পরিমাণ যত তুমি পাইলা ততটুকুই 2 গ্রামের মধ্যে লোহা আছে, বাকিটুকু আসলে কি, ভেজাল। তো এটাই তোমাকে বলছে যে লোহাটি বিশুদ্ধ কিনা সেটা বের করো। তার সঙ্গে আমরা বের করে ফেলি এন অফ ডাব্লিউ বাই হচ্ছে 55.8 বাই হচ্ছে 6 ইকুয়ালস টু বলতে পারো তুমি কত, 50 ইন্টু 10⁻³ যেহেতু আমি এখানে এটাকে গ্রাম আকারে নিছি ভাইয়া, তাহলে আমাকে এখানে মোলটা ঠিক মতন নেওয়ার জন্য অবশ্যই 10⁻³ আকারে নিতে হবে। যদি এখানে এমএল থাকতো এখানে এমএল থাকতো তাহলে আমার প্রয়োজন ছিল না, আর যেটা আগেরটাতে ছিল ওটার সাথে আবার গুলাই ফেলো না, ইন্টু 0.01। তাহলে আমরা ডাব্লিউ এর পরিমাণটা কি বলতে পারি বলো তো, 50 ইন্টু 10⁻³ ইন্টু 0.1 ইন্টু হচ্ছে 6 ইন্টু 55.8। এই ক্যালকুলেশনে যেটা আসবে সেটাই তোমার গ্রাম এককে চলে আসবে না? সেটা যদি চলে আসে তাহলে সেটা কত হয় বলো তো ভাই, 50 ইন্টু 0.1 50 ইন্টু 0.1 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু হচ্ছে 55.8 ইন্টু হলো 55.8 ঠিক আছে। 50 ইন্টু 0.1 ইন্টু 6 ইন্টু 55.8 ইন্টু মানে 1.674 গ্রাম। তোমার লোহার যে নমুনাটা তোমাকে দিয়েছিল সেটার ভর কত ছিল বলো তো, 2 গ্রাম। তোমার কিন্তু আসলে সেখানে লোহার পরিমাণ কতটুকু আছে বলো, 1.674 গ্রাম। তাহলে ওই লোহাটি কতটুকু বিশুদ্ধ বা ওই লোহার মধ্যে ভেজালের পরিমাণ কতটুকু আছে সেটা যদি বের করো তাহলে তোমার ওই লোহার পরিমাণের ভেজালের পরিমাণটা কীভাবে তুমি বের করবা? 2 গ্রামের মধ্যে ভেজালের পরিমাণ কতটুকু, একই মানে 2 গ্রামের মধ্যে ভেজালের পরিমাণ কতটুকু, 2 মাইনাস 1.674 বাই হচ্ছে 2 ইন্টু 100%। এটা কি তোমার ভেজালের পরিমাণটা চলে আসলো না? বিশুদ্ধতার পরিমাণ যদি নির্ণয় করতে চাও তাহলে 1.674 বাই হচ্ছে 2 ইন্টু 100, এটা হচ্ছে তোমার বিশুদ্ধতার পরিমাণ, বিশুদ্ধতা এত পার্সেন্ট। অথবা হচ্ছে যে ভেজাল হচ্ছে এত পার্সেন্ট, এখানে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে ভেজাল এত পার্সেন্ট। বা বিশুদ্ধতা, যদি বিশুদ্ধতার পরিমাণ যেটা পাবা সেটা 100 থেকে বাদ দিবা, সেটাই ভেজালের পরিমাণ চলে আসবে। ইচ্ছা তোমার, যে কোনো একভাবেই করতে পারো। ধরো আমরা যদি ওইটাই করতে চাই তাহলে 1.674 ভাগ হচ্ছে 2 মানে 83.7%, 83.7% হচ্ছে বিশুদ্ধ, বুঝছো? বা তুমি যদি এটাই করো যে 2 মাইনাস 1.674 ইকুয়ালস টু এত ভাগ হচ্ছে 2 সমান কত, এত গুণ হচ্ছে 100। তাহলে সেম এটুকুর আলাদা যেটুকু আছে বাদ বাকিটুকু 100 মাইনাস এটা করলে যেটা হবে সেটাই তোমার উত্তর হিসেবে চলে আসবে। বুঝছো না ভাই? এই হচ্ছে তোমার এই পার্টটুকুর পড়াশোনা, ঠিক আছে? তো যাই হোক, আশা করি বুঝতে পারছো। এটুকু হচ্ছে তোমার বিশুদ্ধতার পরিমাণ, আর এটা হচ্ছে তোমার সেই ভেজালের পরিমাণ। বিশুদ্ধতার পরিমাণ যেহেতু চাইছে তাহলে কতটুকু বিশুদ্ধ সেটা তুমি প্রমাণ করে দেখালা। ওকে, পরের ম্যাথের মধ্যে দেখো সেম টু সেম। দেখো এই ম্যাথগুলো কতবার করে আসা ম্যাথগুলা বলতেছে যে 1.5 গ্রাম তারের একটি টুকরা অবিশুদ্ধ লোহাকে, মানে লোহার একটা টুকরাকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে পটাশিয়াম মানে 0.3 মোলার 15 ml এর প্রয়োজন হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কিন্তু এর আগেরটা কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট ছিল। পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে স্টোইকিওমেট্রিটা হচ্ছে 1:6, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে কত ভাই, 1:5। এগুলো যেন মাথায় থাকে, এগুলো যেন আবার হারায় না যায়। লোহার টুকরা দিতে ভেজাল পদার্থের শতকরা পরিমাণ নির্ণয় করো। ওকে, তাহলে আমরা যদি এখন লিখি Kn অফ Fe2+ আয়ন বাই হচ্ছে কত লাগে বলো তো, 5 ইকুয়ালস টু N অফ পটাশিয়াম ডাইক্রোমেট মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বাই হচ্ছে কত লাগে আমার, 1। তাহলে আমি তো এটা ডাব্লিউ বাই হচ্ছে 55.8 মানে আমি তো এটার ভরটা বের করবো বাই 5 ইকুয়ালস টু আমরা বলতে পারি 0.3 ইন্টু 15 ইন্টু 10⁻³ বাই হচ্ছে আমার 1। বা আমার ডাব্লিউ এর পরিমাণটা কি বলতে পারি, 0.3 ইন্টু 15 ইন্টু 10⁻³ ইন্টু 5 ইন্টু আমরা বলতে পারি 55.8।
ডাব্লিউ এর পরিমাণটা তাহলে এখান থেকে কি বলা যায়, আমরা সুন্দর মতন এটা বের করলেই তো চলে আসবে আমাদের। তাহলে এটা বলতে পারি আমরা 0.3 ইন্টু 15 ইন্টু 5 ইন্টু 55.8, তাহলে বলতে পারি আমরা যেটা হচ্ছে 1.255 গ্রাম। ওকে, আর আমাকে লোহার লোহার তারটা কত গ্রামের ছিল ভাইয়া? 1.5 গ্রামের। তাহলে আমরা বলতে পারি এখানে ভেজাল আছে কতটুকু? ভেজাল আছে কতটুকু বলো তো? তাহলে 1.5 মাইনাস হচ্ছে 1.255 গ্রাম। তাহলে 1.5 থেকে যদি আমরা বাদ দিই এটাকে, কত থাকে? সরি, 1.5 মাইনাস হচ্ছে 1.255, তাহলে আমার থাকে হচ্ছে 0.245 গ্রাম, এতটুকু থাকে। এটা হচ্ছে আমার ভেজালের পরিমাণ। ভেজালের পরিমাণ তাহলে শতকরা কত বলো? এটুকু ভেজাল কতটুকুর মধ্যে আছে? 1.5 গ্রামের মধ্যে আছে এত। 1.5 গ্রামের মধ্যে আছে এত, তাহলে 1 গ্রামের মানে শতকরা ভেজাল কত বলবা তুমি বলো? 1.5 গ্রামের মধ্যে আছে এত, 0.245 বাই হচ্ছে 1.5 গুণিত হচ্ছে 100 মধ্যে কত থাকবে সেটা। তাহলে এটাকে যদি আমরা কমপ্লিট করে ফেলি তাহলে সেটাই হয়ে যাবে আমাদের সেই উত্তরটা। এটার অ্যান্সার যেটা হবে, এটার ভাগ হলো, এটা ইকুয়ালস টু, এটাকে ভাগ করবো 1.5 দ্বারা, তারপরে সেটাকে গুণ করবা 100 দ্বারা, কত থাকে? সেটা হচ্ছে 16.33, তাহলে 16.33% হচ্ছে ভেজাল আছে এখানে। তাহলে ভেজালের পরিমাণটা বোঝা গেছে কীভাবে আমরা বের করলাম। এই তো তোমাকে এই আলটিমেটলি ক্যালকুলেশন করার জন্য ওই স্টোইকোমেট্রিটা বা যে আয়ন ইলেকট্রন পদ্ধতির যে সমতাকরণটা, সেটা কি জানা লাগতেছে না বলো তো ভাই? অবশ্যই এতক্ষণে বুঝতে পেরে গেছো যে সেটা আমার মাস জানা লাগতেছে। তো আমাদের ম্যাথের পরিমাণটা আসলে এখানেই শেষ, যে আমরা যতগুলো ম্যাথ করলাম। আয়ন ইলেকট্রন পদ্ধতির যে সমতাকরণটা, এটা আশা করি এখানকার মেইন টপিক ছিল, হট টপিকটা এটাই ছিল, এটা বুঝতে পারা। এটা বুঝার পরে আরেকটা গুরুত্বপূর্ণ যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এই স্টোইকোমেট্রিটা। আমি যদি একবার রিক্যাপ করি সুন্দর করে, তাহলে রিক্যাপ করার ফ্যাক্টটা হচ্ছে এই যে স্টোইকোমেট্রির এই ফ্যাক্টটা তোমাকে মাস্ট বুঝতে হবে, যেটা আমরা অলরেডি দেখাইছি। ওইটা একটু দেখাই, এই যে এটা স্টোইকোমেট্রির এই ব্যাপারটা। এখানে ধরো এইটা না হয়ে অন্য কোনো একটা জারক বা বিজারক পদার্থ আছে, এনিথিং হইতেই পারে, অন্য কোনো একটা জারক বা বিজারক পদার্থ আছে, এখানে অন্য কোনো একটা জারক বা বিজারক পদার্থ আছে। হ্যাঁ, তো এখানে অন্য কোনো একটা জারক বা বিজারক পদার্থ আছে। তো এটার মোল সংখ্যা বাই তার সামনের যেটা সহগ সেটা, এটার মোল সংখ্যা বাই তার সামনের যেটা সহগ সেটা, এই হচ্ছে আমার স্টোইকোমেট্রির মেইন অ্যাকশন বা মেইন ফর্মুলাটা। ওকে, আর মোল পাওয়ার উপায়গুলো দেওয়া আছে হচ্ছে তোমাকে এইখানে। মোল পাওয়ার উপায় হচ্ছে তার ভরকে যদি তুমি মানে কী দ্বারা ভাগ করো, তার ভরকে যদি তুমি তোমার মলিকুলার মাস দ্বারা ভাগ করো তাহলে, অথবা তার আয়তনকে যদি 22.4 দ্বারা ভাগ করো এসটিপিতে, তাহলে যদি তার আয়ন পরমাণু মানে পরমাণু আয়ন অথবা ক্যাটায়ন অ্যানায়ন বা তার পরমাণু সংখ্যা অনুর সংখ্যা যেটাই সংখ্যা হোক, সেটাকে যদি তুমি ধরো অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা মানে 6.0 × 10⁻23 এটা দ্বারা ভাগ করো, তাহলে যদি তুমি এস এর সাথে বা ঘনমাত্রার সাথে কিসের গুণ করো, আয়তনের গুণ করো লিটারে নিয়ে, তাহলে এই সকলভাবে আমরা মোল সংখ্যাটা পাইতে পারি। এভাবে করলে তুমি তোমার ম্যাথগুলো খুব দ্রুত খুব ইজিলি সলভ করে ফেলতে পারো। ক্লিয়ার ভাইয়া? এটাই। আর আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতাকরণের ব্যাপারটা তো বললামই, ওটা নিয়ে আর কিছু বলার নাই। আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতাকরণের কাহিনীগুলো, যেটা সব কিছুই মানে অলরেডি ইন ডিটেলস আর কি দেখানোর চেষ্টা করছি, ইনশাল্লাহ বুঝতেও পারছো। আমি তোমাকে ওই যেখানে যে দুইটা ছকের বলার কথা বলছিলাম, যে ভাইয়া ছক দুইটা অবশ্যই মনে রাখবা। লাইক হচ্ছে এই যে এই ছকটা, যে কোনটা থেকে কি তৈরি হচ্ছে সেইটা, হ্যাঁ এটা তো অবশ্যই একটু জরুরি, বুঝতে পারতেছো কোনটা থেকে কিসে তৈরি হচ্ছে, কোনটা থেকে কিসে ফর্ম হচ্ছে সেইটা। এই ধরনের জিনিসগুলো জাস্ট মনে রাখতে পারলে, আর ফার্দার হচ্ছে এই যে বিক্রিয়াগুলো আমরা অলরেডি দেখাইছি, এই যে এই বিক্রিয়াগুলো, এগুলো ক্যালকুলেশন করতে হবে ভাই, বুঝতে পারছো? এগুলো ক্যালকুলেশন করে তোমাকে অবশ্যই এটার পিছনে সময় দিতে হবে। তুমি ক্যালকুলেশন বলতে এটা প্র্যাকটিস করতে পারলেই কেবলমাত্র তুমি এটা ওভারকাম করতে পারবা। এটার প্র্যাকটিসগুলো করতে পারলেই তুমি এখান থেকে ওভারকাম করতে পারবা। এইটা জানার পরে তুমি এখান থেকে ম্যাথগুলো ইজিলি ওই যে স্টোইকোমেট্রিতে বসায় দিবা, ম্যাথগুলো তুমি ইনশাল্লাহ সলভ করে ফেলতে পারবা। সো যাই হোক, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এটা মানে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল ভাই, খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা নিয়ে আর কি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সো আশা করি তোমাদের অনেক ভালো লাগছে, বুঝতে পারলে আমার সার্থকতা আর কি ওখানেই। তো যাই হোক, এই চ্যাপ্টারের আমাদের আরেকটা ক্লাস বাকি আছে, ইনশাল্লাহ পরের টপিকের মধ্যে দেখা হবে। ততদিন ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।